হ্যাঁ ঠিকই ঠিকই, চট করে দরজাটা খুলে দিও না কেউ আবার গিয়ে। মৃদু সম্মতি জানায় রোগা লিকলিকে কোচম্যানও। খিলটা খুলে দাও হে, তারপর আসে তো আসুক। পিছনের হাতখানা সম্মুখে এনে সে দেখালো সে হাতে রিভলভার আছে। কনস্টেবল রুখে উঠল। এই, ওসব একদম নয়, খুন খারাপি চলবে না। আরে তা জানি জানি, এদেশ কোন দেশ তা জানি আমি। আরে খুন নয়, পাড়া ভেঙে দেবো একবার একটা গুলিতে। এই দাও, খুলে দাও খুলে দাও খেল। অন্য কেউ এগোচ্ছে না ও কাজ করতে, কাজেই দাড়িওয়ালা নিজেই সম্মুখে ঝুঁকে পড়ে বাঁ হাত দিয়ে খিলটা খুলে ফেলল। ডান হাতে তো রিভলভার আছেই। দরজা খুলে গিয়েছে। মদ বিক্রেতা, রোগা কোচম্যান, কনস্টেবল সবাই মুক্ত দ্বারের পানে মুখ করে দাঁড়ালো। নিচু গলায় দাড়িওয়ালা বলছে, এসো হে এসো। দরজা থেকে 2 পা হটে এসে এসে দাঁড়িয়েছে, যেন পথ ছেড়ে দিয়েছে সম্মানিত অতিথিকে। ডান হাত তখনও পিছনে লুকোনো তার, সে হাতের রিভলভার তৈরি। কিন্তু কই, কেউ তো আসছে না। মার্ভেল ভিতর থেকে মিউ মিউ করে উঠল। সব দরজা বন্ধ তো? এ ঘরে 2টো দরজাই বন্ধ, তা তো দেখছই। তবে উঠোনের দরজাটা। বিক্রেতা পিছন দিক দিয়ে বেরিয়ে গেল উঠোনে। পরক্ষণই ফিরে এলো একখানা ছোড়া হাতে নিয়ে। যা ভেবেছিলাম তাই, উঠোনের দরজাটা খোলাই ছিল। অদৃশ্য শয়তানটা হয়তো ওই পথেই ঢুকে পড়েছে বাড়িতে। হ্যাঁ। এই কি বলছো, বাড়িতে? হ্যাঁ, রান্নাঘরে সে নেই। নিখুঁজি করেছে রান্নাঘরে নেই, দেখলে কি করেছে রান্নাঘরে নেই? লোকটা তো অদৃশ্য রে বাবা। কি করে জানলাম? 2টো দাসী আছে সে ঘরে, তারা কিছু সাড়া পায়নি। তাছাড়া আমি নিজেই ছোড়া বিধিয়ে দেখলাম সে ঘরের 4 দেওয়ালে, প্রতি ইঞ্চিতে খোঁচা মেরে মেরে দেখলাম। সে ওখানে থাকলে এই ছোড়ার গায়ে রক্ত লাগতোই। হঠাৎ কাউন্টারের গায়ের দরজা এক প্রচণ্ড লাথি খেয়ে ভেঙে পড়ল ভিতরে, আর প্রায় সঙ্গে সঙ্গেই ওপিঠ থেকে ভয়ার্ত চিৎকার শোনা গেল মার্ভেলের। কাউন্টারের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে ওপিঠে গিয়ে পড়ল বিক্রেতা, দাড়িওয়ালা এবং কনস্টেবল। কোচম্যানটা যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। এমন বুদ্ধি তার মাথায় এলো না যে খোলা দরজা দিয়ে ছুটে সে রাস্তায় বেরিয়ে পড়ে। হ্যাঁ, লাফিয়ে লাফিয়ে 3টি দুঃসাহসী লোক ওপিঠে গিয়ে পড়ল। দাড়িওয়ালার হাতে রিভলভার গর্জে উঠল হঠাৎ। গুলি লাগলো গিয়ে দেওয়ালে একখানা বড় আয়না। গুঁড়ো হয়ে তার কাঁচগুলো ঝনঝন করে পড়ল মেঝেতে। মার্ভেলকে কে যেন ঠেলে বার করে দিচ্ছে কাউন্টারের বাইরে। সে কিছুতেই যাবে না, আর অদৃশ্য আততায়ী না নিয়েও ছাড়বে না তাকে। দাড়িওয়ালা আর গুলি চালাতে সাহস পায় না, কারণ সে গুলি আততায়ীর গায়ে না লেগে মার্ভেলের গায়ে লাগারই সম্ভাবনা বেশি। পুলিশের লোকটি এইবার ছুটে গেল হঠাৎ। কাউন্টারের দরজায় মার্ভেলের দেহটা নিয়ে টানা হাঁচড়া করছে অদৃশ্য মানব। সেইখানে গিয়ে সে হাতড়াতে লাগলো মার্ভেলের দেহের আশেপাশে। আশা তার অচিরেই পূর্ণ হলো। হাতে কি একটা ঠেকলো তার। অমনি সে পেয়েছি ধরেছি বেটাকে, চিৎকার করে উঠল। মার্ভেল মুক্তি পেয়ে গেল ক্ষণিকের জন্য, কারণ তার আততায়ী তখন কনস্টেবলের আক্রমণ থেকে আত্মরক্ষা করতেই ব্যস্ত। তার অদৃশ্য দেহের উদ্দেশ্যে কিল, চড়, লাথি, ঘুষি অবিশ্রান্ত বর্ষিত হচ্ছে। কোনটা লাগছে, কোনটা হয়তো লাগছেও না, কিন্তু যা লাগছে তার পরিমাণ এবং ওজন কিছু কম নয়। এক সময় তো তাকে ব্যথায় চেঁচিয়েই উঠতে হলো। এতক্ষণ তার চেষ্টা ছিল নিঃসম্পর্কীয় শত্রুদের হামলা এড়িয়ে মার্ভেলকে সশরীরে স্থানান্তরে নিয়ে যাওয়া। এখন কিন্তু তার রণকৌশলে পরিবর্তন লক্ষিত হল। মারের বদলে দরাজ হাতে সেও মার দিতে লাগলো উপস্থিত সবাইকে। চটাং চটাং শব্দ ক্রমাগত উঠতে লাগলো তার প্রহার থেকে। হঠাৎ দাড়িওয়ালা চেঁচিয়ে উঠল, ফসকে দিয়ে সে আবার ফসকে দিয়ে, আর কেউ আমাদের মারছে না তো? কোথায় গেল, কোথায় গেল? অদৃশ্যটা যে কোথায় গেল তা তো ঠাউর করা সম্ভব নয়, কিন্তু মার্ভেলকে ঠাউরানো সহজ। সে অভাগা ছিল কাউন্টারের ভিতরে। মরণ বুদ্ধি গজিয়ে উঠল তার মগজে। সে ভাবল, ওরা তো মারামারিতে ব্যস্ত,
আমি কেন এই ফাঁকে এখান থেকে সটকে পড়ি না? কাউন্টার টপকে সে কখন বেরিয়ে গিয়েছে তা তার যুদ্ধমান বন্ধুরা টের পায়নি, কিন্তু টের পেয়েছে তার সেন চক্ষু শত্রু। মারামারি ছেড়ে এসে ছুটল তার শিকারের পিছনে, ধরল তাকে রান্নাঘরে গিয়ে, আর ধরা পড়া মাত্র মার্ভেল আবার উঠল চেঁচিয়ে। সেই চিৎকার লক্ষ্য করে তখন ছুটল কনস্টেবল, দাড়িওয়ালা, মদ বিক্রেতা এবং নবাগত আরো কয়েকজন। তারা গিয়ে দেখে যে উঠোনের দরজার মুখে নিঃসাড় হয়ে পড়ে রয়েছে মার্ভেল। সম্ভবত ভয়েই বেচারা জ্ঞান হারিয়েছে। অদৃশ্য মানবকে দেখা যাচ্ছে না তো বটেই, কিন্তু মার্ভেলকে সে যে টেনে নিয়ে যাবার চেষ্টা করছে তাতে তো আর ভুল নেই। ওর মাথাটা বাইরে রয়েছে যখন, সেই মাথার ওপারে অবশ্যই আছে সেই শয়তান। সেই রকমই আন্দাজ করে গুলি চালালো দাড়িওয়ালা। কিন্তু কি ধরিবাজ এই অদৃশ্য মানব! তার হাত অবশ্য ব্যাপৃত ছিল টানাটানিতে, কিন্তু চোখ ছিল তেড়ে আসা রবাহুতদের দিকে। দাড়িওয়ালাকে রিভলভারে হাত দিতে দেখেই মার্ভেলকে ছেড়ে সে কোনাকুনি হটে গিয়েছে নিঃশব্দে। কাজেই বুলেট যখন ছুটল তা মার্ভেলকে পেরিয়ে সোজা বেরিয়ে গেল বাগানের দিকে, বিঁধল গিয়ে একটা গাছে। মরিয়া হয়ে দাড়িওয়ালা নিজের বাঁ কান থেকে আরম্ভ করে ডান কান পর্যন্ত ঘুরিয়ে আনলো ডান হাতখানা একটা অর্ধবৃত্তের আকারে, আর ঘুরিয়ে আনার সময় পর পর গুলি চালালো 4 বার। কোনো নির্দিষ্ট বস্তু লক্ষ্য করে নয়, নিতান্ত এলোপাথারি। আর গুলি নেই রিভলভারে। যন্ত্রটা কোমরে গুঁজে দাড়িওয়ালা বলল, এইবার খুঁজে দেখা যাক লোকটা ঘায়েল হলো কিনা। মরবে না, কারণ সবাই তো দেখেছে আমি গুলি করেছি নিচু করে। লেগে থাকলে কোমরের নিচেই কোথাও লেগেছে। সবাই উঠোন, বাগান এবং বাগানের বাইরে রাস্তাটা তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কারো কোনো ঘায়েল দেহ দেখতে পেল না কোথাও। তবে হ্যাঁ, একটা জিনিস তারা পেল, চাপ চাপ রক্ত। লাইন ধরে সে রক্ত অনেক দূর চলে গিয়েছে। টাটকা চোয়ানো তরল রক্ত দ্রুত জমাট বেঁধে যাচ্ছে পথের ধুলোতে। ধারাটা ক্ষীণ থেকে ক্ষীণতর ক্রমশ, ওদিককার রাস্তায় পৌঁছবার আগেই নিঃশেষ। অতএব অদৃশ্য মানুষ আহত হয়েছে তা বলা যায়। জলি ক্রিকেটার্স হোটেলের দোকানদার, খরিদ্দার সবাই জয়গর্বে স্ফীত। মার্ভেলের অচেতন দেহটা তারা নিয়ে গেল থানায় জমা দেবার জন্য। জ্ঞান হবার পরে মার্ভেল থানা অফিসারের কাছে আর্জি পেশ করল। সে নির্দোষ বটে, কিন্তু মুক্তি সে চায় না। তার একমাত্র প্রার্থনা এই যে থানার সবচেয়ে সুদৃঢ় কয়েদ ঘরে ডাবল তালা বন্ধ করে তাকে রাখা হোক, যতদিন অদৃশ্য মানব ধরা বা মারা না পড়ে। বাইরে এত যে গোলমাল, হইচই, রক্তারক্তির ব্যাপার চলেছে, ডাক্তার কেম্পের মনোযোগ তাতে আদৌ আকৃষ্ট হয়নি। তিনি নিবিষ্ট মনে লেখাপড়া করছিলেন ছাদের ঘরে বসে। কিন্তু পরপর 5টা রিভলভারের গুলি যখন হাওয়াতে ভাসতে ভাসতে তার কানে এসে পৌঁছল, তার পক্ষে আর পুঁথিপত্র নিয়ে তন্ময় হয়ে থাকা সম্ভব হল না। কলমটা উঁচু করে তিনি বিরক্তভাবে বলে উঠলেন, শেষকালে গুলি গেলে শুরু হয়ে গেল। বার্ডেকের গাধাগুলো কি খেপে গেল নাকি? টেবিল থেকে উঠে দক্ষিণের জানালায় গিয়ে দাঁড়ালেন ক্যাম্প। ঝুঁকে পড়লেন সামনের দিকে। পাহাড়ের গায়ে তার বাড়ি। পায়ের নিচে স্তরে স্তরে আলোকিত বাতায়ন ডজনে ডজনে চোখে পড়ছে। তার মনে হল জলি ক্রিকেটার্সের সম্মুখে বেশ ভিড় জমেছে একটা। বেশ কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইলেন তিনি। তারপর দৃষ্টি প্রসারিত করে দিলেন সমুদ্রের দিকে। সেখানেও সারি সারি আলোর বাহার। এসব আলো নোঙর ফেলা জাহাজগুলির। এক জায়গায় অনেকটা জায়গা নিয়ে ঢেউয়ের পর ঢেউ উঠছে যেন আলোর সমুদ্রে। ওইটি বার্ডেকের বাঁধ, শৌখিন লোকেদের সান্ধ্য ভ্রমণের স্থান। পশ্চিমাকাশে চতুর্থীর চাঁদটা ঝুলে রয়েছে এমনভাবে যেন সে নিজের দৈন্যে নিজেই লজ্জিত। নক্ষত্রগুলো কিন্তু সে তুলনায় যথেষ্ট উজ্জ্বল। শীতের দেশে এমন দীপ্তি তাদের কদাচিতই দেখা যায়। নৈশ আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কেম্প বোধহয় নিজের গবেষণার বিষয় নিয়ে ভাবছিলেন। আধ ঘন্টা সেইখানে ঠায় দাঁড়িয়ে থাকার পরে আবার তিনি এসে খাতা কলম নিয়ে বসলেন। সে ধ্যান অবশেষে ভাঙল সদর দরজার ঘণ্টা বেজে ওঠার পরে। শব্দটা শুনেই কিছুক্ষণ আগের পিস্তলবাজির কথা মনে পড়ে গেল ডাক্তারের। দুটোর মধ্যে একটা যোগাযোগ কল্পনা করে নেবার যুক্তিসঙ্গত কোনো কারণ সত্যি ছিল না, তবু খামোখাই কেম্পের মনে হলো হয়তো আওয়াজ দুটোর মধ্যে সম্পর্ক কিছু থাকতেও পারে। কি করি? চুপ করে তিনি বসে রইলেন কলম উঁচু করে।
কে আসে জানবার জন্য একটা উৎকণ্ঠা তার মনে। উপরে বসে বসেই আওয়াজ পাচ্ছেন কেম্প। দাসী গিয়ে দরজা খুলল। এইবার সে দাসী অবশ্যই উপরে আসবে আগন্তুকের পরিচয় বহন করে। কিন্তু কই, সিঁড়িতে তো পায়ের শব্দ শোনা গেল না কারো। কেম্প ভাবছেন, আমার কাছে এলো না অথচ কড়া নাড়ল, কে এমন লোক? আবার লিখতে শুরু করলেন তিনি, কিন্তু মনটা বিক্ষিপ্ত হয়ে উঠেছে। উঠে পড়লেন কেম্প, ঘণ্টা বাজালেন, সিঁড়ির রেলিংয়ের উপর দিকে ঝুঁকে পড়ে দাসীকে জিজ্ঞাসা করলেন, এই চিঠি এলো নাকি? আগে না কর্তা, ওই কোন দুষ্ট ছেলের কাণ্ড আর কি। ওই দেখুন না, পথ চলতে চলতে বোধহয় কড়া নেড়ে মজা দেখে গেল। কেম্প মনে মনে বললেন, আমি একটু অধীর হয়ে পড়েছি আজ। এবার টেবিলে বসলেন দৃঢ় সংকল্প নিয়ে, কাজ করতেই হবে। সত্যি কেম্প কাজে তন্ময় হয়ে গেলেন। এরপর ঘন্টার পর ঘন্টা কেটে যায়। ঘরের মধ্যে একমাত্র আওয়াজ ঘড়ির টিকটিক আর কলমের খচখচ। কাজ শেষ করে উঠলেন রাত্রি 2টোতে। উঠলেন, হাই তুললেন, দোতলায় নেমে গেলেন শয্যায় আশ্রয় নেবার জন্য। শোবার ঘরে ঢুকে গায়ের কোট খুলে ফেলার পর তাঁর খেয়াল হলো যে তেষ্টা পেয়েছে খানিকটা। এক গ্লাস হুইস্কি খেয়ে নেওয়া উচিত ঘুমোবার আগে। একটা মোমবাতি হাতে করে তিনি হুইস্কির খোঁজ চালালেন ড্রয়িং রুমে। বিজ্ঞানী মানুষ, পারিপার্শ্বিক সম্পর্কে সদাই সজাগ, পর্যবেক্ষণের ব্যাপারে দৃষ্টি অত্যন্ত প্রখর। হুইস্কি পান করে যখন আবার সিঁড়িতে উঠছেন, লাইনোলিয়ামের পাপোশখানায় দেখলেন একটা কালচে দাগ। দেখলেন বটে, কিন্তু সেটা পরিষ্কার করে দেখার কথা তখন মনে হলো না। মনে হলো আবার শয়নকক্ষে ঢোকার পরে। অবচেতনে মনে একটা খটকা প্রথম দর্শনেই লেগেছিল। তিনি নেমে গেলেন সিঁড়ির তলায়, দাগটা পরীক্ষা করলেন। চটচটে একটা তরল পদার্থ শুকিয়ে উঠছে চটপট, লাল রং কালো হয়ে আসছে ক্রমশ। রক্ত? রক্ত ছাড়া আর কি হতে পারে? খুব যে একটা বিস্মিত হলেন কেম্প তাও নয়। রক্ত, চাকরদাসী কারো হাত পা কেটে গিয়ে থাকবে। রক্ত পড়তে পারে তো যখন তখনই। আপত্তির কারণ হয় যখন ভৃত্যেরা সে রক্তের দাগ মুছে ফেলতে অবহেলা করে। না, সিঁড়ির নিচে রক্ত দেখে তেমন কিছু অবাক হননি কেম্প। কিন্তু এবার আরও প্রচণ্ডতর চমক কেম্পের অপেক্ষায় ছিল নিজের শয়নকক্ষে পুনঃপ্রবেশের মুখে। তার দোরের হাতলেও ওই একই দাগ, রক্ত, নিঃসন্দেহে রক্ত। এই রক্ত আবার কোথা থেকে এসেছে? এখানে তো দাস দাসী কেউ আসে না। নিজের হাতের দিকে একবার তাকালেন কেম্প। এমনও তো হতে পারে যে নিজের হাতই অজান্তে কেটে গিয়েছে, রক্ত ঝরেছে যেখানে সেখানে। বৈজ্ঞানিক ব্যাপার নিয়ে চিন্তায় নিবিষ্ট থাকেন যখন, সামান্য কাটকুট খেয়ালে না আসাটা এমন কিছু আশ্চর্য নয়। কিন্তু হাত তো পরিষ্কার। হাতের এপিঠ ওপিঠ পরীক্ষা করছেন যখন উল্টে পাল্টে, ঠিক তখনই তার মনে পড়ে গেল উপরে এসেই তিনি দেখেছিলেন যে শোবার ঘরের দরজা খোলা রয়েছে। কাজেই দরজার হাতলে হাত নিশ্চয়ই দেননি তিনি, দেবার দরকারই হয়নি। তাহলে সোজা ঘরের ভিতর এগিয়ে গেলেন কেম্প। চারিদিকে তাকাতে তাকাতে বিছানার উপরে তার নজর পড়ল। চাদরে অনেকখানি জায়গা জুড়ে থই থই করছে রক্ত। তাছাড়া চাদরটার খানিকটা অংশ ছিঁড়েও নিয়েছে কেউ। প্রথমবার যখন এই ঘরে এসেছিলেন নজর দেননি বিছানার দিকে। ড্রেসিং টেবিলের পানি চলে গিয়েছিলেন পোশাক ছাড়বার জন্য। বিছানার পায়ের দিকে চাদর মোড়া গদিটা যেন বেশ খানিকটা দাবানো রয়েছে। স্পষ্টতই কেউ একজন বসেছিল সেখানে। একটা কণ্ঠ এমন সময় ধ্বনিত হয়ে উঠল ঘরের ভিতরেই। কি আশ্চর্য কেম্প! বৈজ্ঞানিক মানুষ, অনৈসর্গিক কিছু আছে পৃথিবীতে তা বিশ্বাসই করেন না মোটে। ঘরে মানুষ দেখছেন না, সুতরাং কণ্ঠস্বর সেখানে শুনতে পাওয়া অসম্ভব। যা অসম্ভব তাকে স্বীকার করবেন কেমন করে? সুতরাং ও স্বর স্বর নয়, কল্পনা মাত্র, মনের ভুল। একবার মুখ তুলেও কোনো দিকে চাইলেন না কেম্প। স্থির দৃষ্টি নিবদ্ধ করে রইলেন রক্তমাখা বিছানার উপরে। কিন্তু সেই অনৈসর্গিক কিছু একটা নাছোড়বান্দা হয়ে লেগেছে কেম্পের মনোযোগ আকর্ষণ করবার জন্য। কে যেন চলে বেড়াচ্ছে ঘরে,
কে যেন গিয়ে দাঁড়ালো হাত ধোবার বেসিনটার কাছে। অনৈসর্গিককে আমল দেওয়া? না, তা দেবেন না বিজ্ঞানী কেম্প। কিন্তু গা হঠাৎ ছমছম করে ওঠে যে। একটা ভুতুড়ে পরিবেশ যেন ধীরে ধীরে ঘিরে ধরছে কেম্পকে। তিনি দরজা দিলেন বন্ধ করে, ড্রেসিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ালেন, আর তক্ষুনি দেখতে পেলেন একটা অপ্রত্যাশিত জিনিস, অপ্রত্যাশিত এবং চমকপ্রদ। পাকানো পাকানো ব্যান্ডেজের কাপড় খানিকটা রক্তে জপজপ করছে। সেটা হাওয়ায় ভেসে আছে তার আর বেসিনের মাঝামাঝি একটা জায়গায়। অবাক হয়ে কেম্প তাকিয়ে আছেন কাপড়টার দিকে। ব্যান্ডেজেরই কাপড়, কিন্তু ব্যান্ডেজের ভিতর কোনো বস্তু নেই, নেই কোনো আহত অঙ্গ প্রত্যঙ্গ। কি এটা? কেম্প হাত বাড়িয়ে এগিয়ে গেলেন হাওয়ায় দোদুল কাপড়ের টুকরোটাকে ধরবার জন্য, কিন্তু তার গতিরোধ হলো হঠাৎ। কেউ একজন স্পর্শ করেছে তাকে, আর খুব কাছ থেকেই কথা কয়ে উঠছে। কেম্প, ভয় পেও না, আমি একটা অদৃশ্য মানুষ। কেম্প স্তব্ধ। কিছুক্ষণ তার মুখ থেকে কোনো কথাই বেরোল না। এক নজরে শুধু চেয়ে রইলেন ব্যান্ডেজটার দিকে। তারপর যন্ত্রচালিতের মতো একবার আওড়ালেন, অদৃশ্য মানুষ, অদৃশ্য মানুষ। বিদ্যুৎ চমকের মতো সেই কাহিনী কেম্পের মগজে ঝিলিক দিয়ে গেল একবার। সংবাদপত্রে যা পড়েছিলেন সকালবেলায়, আর পড়ার পরে নিজের মনেই যাকে গাঁজাখুড়ি বলে উপহাস করেছেন বারংবার, খুব ভয় পাওয়ার, এমনকি খুব বেশি বিস্মিত হওয়ার মতো কোনো ভাব প্রকাশ পেল না কেম্পের আচরণে। কতকটা অদৃশ্য মানবকে, কতকটা আবার নিজেকে সম্বোধন করেই তিনি শুধু বললেন, আমি ভেবেছিলাম কথাটা মিথ্যে একেবারে। তারপর অদৃশ্য মানবকে লক্ষ্য করে কেম্প বললেন, তোমার দেহে কি ব্যান্ডেজ আছে কোথাও? তা তো আছেই। ব্যান্ডেজের মতোই দেখাচ্ছে কিনা? হঠাৎ গা ঝাড়া দিয়ে নিজেকে বাস্তববাদী করে তোলার চেষ্টা করলেন কেম্প। এসব কি আজে বাজে কথা? চালাকি, ধাপ্পাবাজি, হ্যাঁ? হঠাৎ এক পা এগিয়ে ব্যান্ডেজের দিকে হাত বাড়ালেন কেম্প। একখানা রক্ত মাংসের হাতে ঠেকল তাঁর হাত। সঙ্গে সঙ্গে এক পা পিছিয়ে এলেন আবার। মুখের রং ফ্যাকাশে হয়ে গেল কেম্পের, কিন্তু অদৃশ্য হস্তখানা এগিয়ে এলো এবার, চেপে ধরল কেম্পের বাহু। কেম্প, মাথা ঠিক রাখো, দোহাই তোমার কেম্প। কেম্প, কেম্প, আমার এখন সাহায্যের ভীষণ দরকার, মর্মান্তিক দরকার। কেম্পের বাহুতে ওই অদৃশ্য হস্তের চাপ এঁটে আসছে ক্রমশ। কেম্পের মনে অসন্তোষ ধোঁয়াচ্ছিল। সিঁড়ির নিচে সেই রক্তের দাগ আবিষ্কারের পর থেকেই সেই ধোঁয়ার ভিতর থেকে আগুন ফেটে বেরুলো হঠাৎ। ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। দৃশ্য হোক অদৃশ্য হোক, এ ব্যক্তি অনধিকার চর্চা করছে আগাগোড়া। অন্যের বাড়িতে ঢুকছে চোরের মতো, গৃহস্বামীর উপরে বল প্রয়োগ করছে ডাকাতের মতো। এর সঙ্গে ভদ্রতা করার প্রশ্নই ওঠে না। কেম্প সবলে ঝাড়া দিলেন নিজের কাঁধটাকে, সেখান থেকে অদৃশ্য মানবের হাতখানা ঝেড়ে ফেলবার জন্য। কিন্তু অদৃশ্যটা কেম্পের চেয়ে বলবানও বটে, আর সে অসতর্কও ছিল না। কেম্প ঝাড়া দেওয়া মাত্র সে তাকে ঠেলে বিছানায় ফেলে দিল আর চেপে ধরল তার গলা। কেম্প চিৎকার করবার জন্য হাঁ করেছেন, অমনি সে বিছানার চাদরের একটা কোণ গুঁজে দিল সেই হাঁয়ের ভিতর। তোমার মতো একজন কি হচ্ছে? কি আছো? কেম্প, কেম্প, তুমি কি বোকা নাকি? চুপ করে আমার কথা শোনো। চুপ, যুক্তির ধার ধারণা। আরে বাবা, আমার কথাগুলো শোনো না একবার চুপ করে। আবারও বলছি, মারামারির মতলবটা ছাড়ো, ছাড়ো, ছাড়ো। শোনো, শোনো, আমার যদি রাগ হয়ে যায় তাহলে হয়তো আমি তোমাকে খুন করে ফেলবো, তাতে তোমারও প্রাণ গেল। আর কি জানো কেম্প, আমারও প্রাণ যাবে। কেম্প, বুঝতে পারছো না, আমি সাংঘাতিকভাবে আহত হয়েছি। কেম্প, কেম্প, তোমার সাহায্য না পেলে আমি এ যাত্রা প্রাণে রক্ষা পাবো না। কেম্প হাত পা ছুঁড়তে থাকছিল মরিয়ার মতো। ঘুষি আর লাথি অদৃশ্য শত্রুর গায়ে বারবার লাগাতে চাইছিল,
কিন্তু এবার সে নিশ্চল, নিস্তব্ধ। সে মনে মনে ভাবল, শোনাই যাক ওর কথা। অদৃশ্য মানব তার মুখ থেকে চাদর বার করে নিল, কিন্তু সঙ্গে সঙ্গে শুনিয়েও দিল, শোনো কেম্প, কেম্প, এরপর যদি তুমি চেঁচাও না, তোমার মুখখানা আমি ছাতু বানিয়ে দেব। শোনো এইবার কেম্প, কেম্প, আমি একজন অদৃশ্য মানব। এটা ধাপ্পা নয়, ম্যাজিকও নয়, আমি সত্যি অদৃশ্য। বর্তমানে তোমার সাহায্যের প্রার্থী। তোমায় আঘাত করার কোনো ইচ্ছে আমার নেই, আমার দরকারও নেই। কিন্তু তুমি যদি ওই অশিক্ষিত গেঁয়ো ভূতগুলোর মতো আচরণ করো, সেক্ষেত্রে আমার আর কোনো উপায়ান্তর থাকবে না কেম্প। তখন কিন্তু আমি তোমাকে খুন করতে বাধ্য হব। আচ্ছা, বাদ দাও সেসব কথা। কেম্প, কেম্প, তোমার গ্রিফিনকে মনে পড়ে? তোমার ইউনিভার্সিটি মানে কলেজের গ্রিফিন। আগে আমাকে ছেড়ে দাও, আগে আমাকে ছেড়ে দাও। উঠে বসি আমি কথা দিচ্ছি নড়ব না। 1 মিনিট আমাকে ঠান্ডা হয়ে নিতে দাও। বেশ। উঠে বসে নিজের গলাটার উপর দিয়ে হাত বুলিয়ে আনলেন কেম্প। লোকটার নখের আঁচড়ে টাঁচড়ে রক্ত টক্ত বেরিয়েছে কিনা দেখলেন বোধহয়। অদৃশ্য তখন আবারও বলছে, আমি তোমার ইউনিভার্সিটির কলেজের সেই গ্রিফিন। কি? হ্যাঁ, নিজের চেষ্টায় আমি নিজেকে অদৃশ্য করে নিয়েছি। অন্য মানুষের মতোই আমি একজন মানুষ কেম্প, তোমার চেনা একজন মানুষ। শুধু তফাৎ এই যে আমি অদৃশ্য। গ্রিফিন? গ্রিফিন, তোমার 2 ক্লাস নিচে পড়তাম। 6 ফুট লম্বা, মোটাও সেই অনুপাতে। মুখের রং সাদায় গোলাপি, চোখ দুটো লাল। কেম্প, তোমার মনে আছে কিনা জানি না, আমি রসায়নে গোল্ড পেয়েছিলাম। মাথায় মাথায় আসছে না। আচ্ছা, সেই গ্রিফিনের সঙ্গে কি সম্বন্ধ তোমার? আমি তো গ্রিফিন। গ্রিফিন, বিভীষিকার মতো লাগছে সব ব্যাপারখানা। মানুষ মানুষ অদৃশ্য হয় কোন শয়তানি মন্ত্রে? শয়তানি না, শয়তানি কিছু নেই এতে। একটা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করলে সবাই পারে অদৃশ্য হতে। যুক্তিসহ বোধগম্য একটা পদ্ধতি। বলছি কেম্প, তার আগে শোনো না, আমাকে কিছু খাবার দেবে? আমি একটু বিশ্রাম করব। আপত্তি করো না কেম্প, দোহাই তোমার। কেম্প তাকিয়ে তাকিয়ে দেখছেন। ব্যান্ডেজটা ঘরের ওদিক পানে চলে গেল। একটি বেতের চেয়ার টেনে আনলো সেখান থেকে, তারপর বসে পড়ল বিছানার নিকটেই। বসার সময় চেয়ারটা মচমচ করছে, তাও শুনতে পেলেন কেম্প। বসার পরে চেয়ারের তলাটা নুয়ে পড়েছে খানিকটা, সেটাও নজর এড়ায়নি কেম্পের। চোখ দুটো একবার কচলে নিলেন কেম্প, গলাটায় আর একবার হাত বুলিয়ে আনলেন, তারপর আপন মনে বললেন, ভূতের গল্প হার মানবে এর কাছে। হাসছো তুমি কেম্প? এতক্ষণ পর তুমি হাসলে। বাঁচলাম। তোমার বুদ্ধি শুদ্ধি তাহলে ফিরে আসছে। ফিরে আসছে? হ্যাঁ, ফিরে আসছে। ফিরে আসছে না উবে যাচ্ছে? বলছি শোনো না, খানিকটা হুইস্কি পাই না? আসলে আমি একদম মরে যাচ্ছি। কি? মরে যাচ্ছ? মরে যাচ্ছ? তোমার হাতে পায়ে যা জোর দেখলাম, তাতে তো তোমার মরণ আসন্ন বলে মনে করতে পারছি না। কিন্তু হুইস্কি এনে দিতে পারি, নিচে যেতে হয় তাহলে। কিন্তু কথা এই, উঠতে গেলেই তোমার সঙ্গে টক্কর খাবো না তো? টক্কর খাওয়ার সম্ভাবনা কম, কারণ আমাকে দেখতে না পেলে ওই দেখো, এই চেয়ারটাকে তো দেখতে পাচ্ছ।
আমি চেয়ারটার উপরেই বসে রয়েছি। কেম্প উঠে নিচে গেলেন এবং হুইস্কির সঙ্গে কিছু ঠান্ডা কাটলেটও নিয়ে এলেন অবাঞ্ছিত অতিথির আপ্যায়নের জন্য। আর কিছু পাওয়া গেল না রান্নাঘরে তৈরি খাবার। অতিথি অবাঞ্ছিত ঠিকই, তবু একটা লোক ক্ষুধার্ত হয়ে খাবার চাইছে, তাকে বিমুখ করা যায় কেমন করে? অদ্ভুত অভিজ্ঞতা এবং অস্বস্তিকর। খাদ্যগুলোতে ছুরি চলছে, কাঁটা বিঁধছে, তারপর সে খাদ্য উঠে যাচ্ছে প্লেট থেকে কাঁটায় বা চামচে আশ্রয় নিয়ে, তারপর সে কাঁটা চামচ আপনা আপনি খানিকটা উঁচুতে গিয়ে খাবারটাকে ঢেলে দিচ্ছে। কোথায় যে দিচ্ছে তার ঠাউর করা যাচ্ছে না। যদিও খেতে হলে যে হাতের দরকার আছে এবং তার চেয়েও বেশি দরকার আছে একখানা মুখের, এ কথা এরপরে কে আর স্বীকার করবে? অদৃশ্য হস্তে ক্রমে ক্রমে সবগুলো কাটলেটই অদৃশ্য মুখগহ্বরে প্রেরণ করল। অদৃশ্য মানবের ক্ষুধা হয়তো মেটেনি, তাই ভেবে আফসোস করে কেম্প বললেন, কি করব গ্রিফিন, রান্নাঘরে কিছুই সেরকম পেলাম না। তোমার তৃপ্তি হলো না হয়তো? না, সত্যিই হলো না। তবে তুমি আর কি করবে বলো? যে লোক 2 দিন ধরে উপসী, আইপিং থেকে বার্ডক পর্যন্ত ধেয়ে এসেছে একটা বেইমানের কবল থেকে তার অমূল্য সম্পদগুলো উদ্ধার করার জন্য, সারা পথে এক চুমুক জল পর্যন্ত না খেয়ে রয়েছে, তার খিদে তেষ্টা মেটানো কি সহজ? তাও আবার এই অসময়ে। থাক, সে কথা থাক। অবশেষে ভাগ্য যে আমাকে তোমার কাছে এনে ফেলবে, এই কিন্তু স্বপ্নেরও অগোচর ছিল আমার। জলি ক্রিকেটার্স থেকে তাড়া খেয়ে সাংঘাতিক রকম আহত হয়ে দূর থেকে এই বাড়িটা তাক করেই ছুটে এসেছি। পাহাড়ের সমস্ত চড়াই উতরাই ভেঙে ভেঙে আমি ছুটেছি শুধু। আচ্ছা 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 আচ্ছা, আমি বলছি যে তুমি আহত হলে কেমন করে? মানে গুলি না ছোড়া? না, গুলির আওয়াজ যেন পাচ্ছিলাম একবার, মনে হলো ওই জলি ক্রিকেটার্সের দিক থেকেই। ওই 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 গুলিটাই লেগেছে আমার। হয়েছে কি জানো? কি হয়েছে? একটা সহকারী জোটাতে হয়েছিল। হুম। তার কাছে দিয়েছিলাম কিছু অর্থ। কিছু কেন, অনেক অর্থই বলতে গেলে। আর 3খানা দামি বই। ঠিক বই নয়, ডায়েরি। আমার সমস্ত গবেষণার ফল, সমস্ত আবিষ্কারের বিশদ বিবরণ রোজনামচার আকারে লেখা ছিল তাতে। হতভাগার যে কি দুর্বুদ্ধি হলো, সেই ডায়েরি আর সেই ব্যাংক নোটের গাদা নিয়ে লোকটা পরশু এক সরাইখানা থেকে দিল চম্পট। আমি তখন সবে খেতে বসবো, একটা নিভৃত জায়গা বেছে নিয়েছি খাবার জন্য। খাদ্যগুলো সংগ্রহ করে এনে দিয়েছিল সেই হতভাগা মার্ভেলই। হ্যাঁ, ওর নাম মার্ভেল। তারপর আমি হয়তো কিছুক্ষণ খাবার ব্যস্ত থাকবো, এইটা ভেবে নিয়ে ও পালানোর চেষ্টা করলো। শয়তান! কিন্তু আমার কেমন সন্দিগ্ধ স্বভাব, খেতে বসেও হঠাৎ একবার উঠে এলাম মার্ভেল ঠিক জায়গায় বসে আছে কিনা সেইটা দেখবার জন্য। এসেই দেখি বদমাইশ পালাচ্ছে। খাওয়া আমার মাথায় উঠে গেল, আমিও ছুটলাম তার পিছনে। ধরতে পারোনি? ধরতে অবশ্যই পারতাম, যদি অন্য লোক মাঝে এসে না পড়তো। কয়েকবারই তাকে হাতের মুঠোয় পেয়েছিলাম, রাখতে পারিনি। তার চেঁচামেচিতে লোক জমে গিয়েছে। ভূত মনে করে আমাকে তাড়া করেছে তারা। এদেশের লোক ভূত মানে বটে, কিন্তু ভূত পেটাতে ভয় পায় না। শেষ পর্যন্ত এই বার্ডকে এসে পিস্তলের গুলি খেতে হলো। লোকের বিচার দেখো, আমারই নোটের গাদা চুরি করে পালাচ্ছে মার্ভেল, অথচ লোকে সাহায্য করছে মার্ভেলকেই। আমায় মারছে কখনো লাঠি, নয়তো গুলি। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর তুমি দেবে? আচ্ছা, গুলি গোলা তুমি চালিয়েছ নাকি? মানে খুন টুন? আমি গুলি চালাইনি। কি করে চালাবো? আমার কাছে তো রিভলভারই নেই। তবে খুন তাকে বলতে পারো না। আইপিং এর ওই কনস্টেবলটা মারাই পড়েছে হয়তো, কিন্তু তার সাথে আমার দস্তুর মতো কুস্তি হয়েছিল। সেও আমাকে এক ফোঁটা দয়া করেনি, আর আমিও কি করতাম, দয়া করিনি তাকে। সে না যদি মরতো তাহলে আমি মারা পড়তাম ওইখানে। না, তাকে খুন বলা যায় না কোনো মতে। বলছি কেম্প, আর যদি কিছু খেতে পারতাম তাহলে ভালো হতো। ঠিক আছে, আমি দেখছি খুঁজে। তুমি ততক্ষণ আর এক গ্লাস হুইস্কির সদ্ব্যবহার করো না হয়। ঘর থেকে বেরুতে পিছনে একবার ঘাড় ঘোরালেন কেম্প। দেখলেন মাথাহীন একটা শার্ট আর দস্তানা পরা একখানা হাত উঁচু করা একটা হুইস্কির গ্লাস ধরে আছে। গা শিরশির করে উঠল কেম্পের। এমন ভুতুড়ে কাণ্ড কারখানা কে কবে দেখেছে?
জামা কাপড় এক প্রস্থ কেম্পি দিয়েছেন গ্রিফিনকে, তাই সে পা থেকে গলা পর্যন্ত এখন দৃশ্যমান। মাথা আর মুখ নজরের ভিতর আনতে হলে ব্যান্ডেজ এবং জুলপি দরকার, সেটার তোড়জোড় এখনো হয়নি। আর নাক, প্লাস্টিকের নাক তো বার্ডেকের মতন জায়গায় পাওয়া যাবে না খুঁজলেও। কেম্প নেমে যাচ্ছেন, রান্নাঘরে আর এক কুচি খাবারও নেই, তা তিনি বিলক্ষণ জানেন। তবে তিনি যাচ্ছেন কেন? যাচ্ছেন নিরিবিলিতে একটু চিন্তা করবার জন্য। এই গ্রিফিন রসায়নে গোল্ড মেডেলিস্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট, এখন ইনভিজিবল। নিজের চেষ্টায় নিজেকে ইনভিজিবল বানিয়েছে হতভাগ্যটা, কোন অজ্ঞাত উপায়। নিজের চোখে না দেখলে আমি কোনোদিন বিশ্বাসই করতাম না যে বিজ্ঞানের অনাবিষ্কৃত গুহা মধ্যে এমন চমকপ্রদ তথ্য লুকোনো আছে, যার দৌলতে রক্ত মাংসের নিরেট দেহটাকে একেবারে অদৃশ্য করে ফেলতে পারে মানুষ। না, পারতেন না বিশ্বাস করতে, কিন্তু এখন আর তো অবিশ্বাসের অবকাশ নেই। চোখেই তো দেখছেন কেম্প। হ্যাঁ, চোখেই দেখছেন এবং বিশ্বাসও করছেন। কিন্তু বিশ্বাস করার পর এখন করণীয় কি কেম্পের? খাইয়ে দাইয়ে রাত্রিটা এখানে তাকে আরামে রাখা এবং ভোরবেলা বন্ধুভাবে বিদায় দেওয়া? অনায়াসে তা করা চলত যদি ওর ইদানিংকার ক্রিয়াকলাপ কথা প্রসঙ্গে জ্ঞান গোচরে না এসে যেত। ওর প্রচুর অর্থ চুরি করেছে নাকি মার্ভেল, কিন্তু গ্রিফিন পেল কোথায় প্রচুর অর্থ? অর্থ তো আকাশ থেকে পড়ে না, উপার্জন করতে হয়। কিন্তু অদৃশ্য একটা মানুষের পক্ষে উপার্জনের সুযোগ কোথায়? সৎভাবে থেকে? না, সততা বজায় রেখে প্রভূত অর্থের মালিকও হতে পারেনি। যদি হয়ে থাকে, হয়েছে তস্কর বৃত্তির সাহায্য নিয়ে। অদৃশ্য যে তার পক্ষে ব্যাংকের অ্যাকাউন্ট থেকেও নোটের গাদা সরিয়ে ফেলা সম্ভব। অবশ্য সরিয়ে ফেলার পরেই খানিকটা অসুবিধে পড়তে হবে, কারণ তার দেহটাই অদৃশ্য, শুধু হাতের নোট অদৃশ্য হবে না। যেমন অদৃশ্য হচ্ছে না তার হাতের হুইস্কির গ্লাস। উড়তে উড়তে নোট পালাচ্ছে দেখে স্বভাবতই ব্যাংকের লোকেরা তার পিছু নেবে। সম্ভবত সেই সংকট কাটাবার জন্যই গ্রিফিন সংগ্রহ করেছিল মার্ভেলকে, অর্থাৎ চুরি জোচ্চুরির একটা স্থায়ী কর্মসূচি ও নিজের সম্মুখে রেখেছে। এক কথায় ও এখন সমাজ বিরোধী লোক, তাও আবার অতি হিংস্র, অত্যন্ত বেপরোয়া ধরনের সমাজ বিরোধী। অসৎ কর্মে বাধা পেলেও খুন করতেও রাজি। প্রমাণ আইপিংয়ের কনস্টেবল হত্যা। ও তাকে খুন বলছে না, কিন্তু দেশের আইন বলছে খুন। সকালের কাগজেই খবর ছিল সারা দেশের পুলিশ হন্যে হয়ে ঘুরছে অদৃশ্য মানবকে গ্রেপ্তার করবার জন্য। তবে আবার সেই প্রশ্নটাই ওঠে, করণীয় কি কেম্পের? সমাজের জীব, দায়িত্বশীল নাগরিক হিসেবে তার একটা সুনির্দিষ্ট কর্তব্য আছে এক্ষেত্রে। লোকত ধর্ম তো তা তিনি করতে বাধ্য। তবে কথা এই যে গ্রিফিন আজ তার অতিথি। তখনই আবার তার বিচার বুদ্ধি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, গ্রিফিনকে তিনি ডেকে আনেননি। সে চোরের মতো এসে প্রবেশ করেছে গৃহে, এখন ডাকাতের মতো জুলুমবাজি করে চলেছে। খাবার দাও, পোশাক দাও, আশ্রয় দাও, সাহায্য করো সর্বতোভাবে। অথচ বেয়াক্কেল লোকটা একবারও ভাবছে না যে তার বর্তমান অস্বাভাবিক অবস্থার প্রতি যে কোনো স্বাভাবিক মানুষের সহানুভূতি না থাকবারই কথা। এ মনোবৃত্তি তো দস্যুরই মনোবৃত্তি। এক কৌটো বিস্কুট হাতে নিয়ে কেম্প ফিরলেন প্রায় আধ ঘন্টা পরে। কর্তব্য তিনি এখনও স্থির করতে পারেননি, তবে এটা বুঝতে পারছেন যে মনটা তার ক্রমেই বিষিয়ে উঠছে এই অবাঞ্ছিত অতিথির উপরে। টিন খুলে 2-3খানা করে বিস্কিট একসঙ্গে মুখে ফেলে দিচ্ছে গ্রিফিন, আর চিবোচ্ছে কড়মড় করে। অদৃশ্য দন্তের যে কর্মনানি, সেটি এমন অদ্ভুত এবং অবাস্তব শোনাচ্ছে কেম্পের কানে। তবু কেম্প কথা বলে। তারপর তোমার গল্পটা শোনাও, যদি আপত্তি না থাকে। আপত্তি? তোমাকে যে আমি সহকর্মী নেব ভাবছি, সব তথ্য আগে তোমায় না শোনালে চলবে কেন? এক ঢোক হুইস্কি খায় গ্রিফিন, তারপর গ্লাসটা নিরবলম্বভাবে হাওয়ায় উঁচু হয়েই থাকে। কিন্তু সহকর্মী, এই বিবেকহীন খুনির রাগে যেন টকবক করে ফুটতে থাকে কেম্পের রক্ত। তবু তিনি চুপ, কারণ সময় কাটাতে হবে কিছুক্ষণ। মস্তিষ্কটাকে সময় দিতে হবে সব দিক ভেবে সমুচিত সিদ্ধান্তে পৌঁছবার। নিরবলম্ব গ্লাস থেকে আর এক ঢোক হুইস্কি চোঁচো শব্দে অদৃশ্য হলো। কোথায়? মনে হলো যেন শার্টের কলারেরই ভিতর। তারপর সেই কলার থেকেই নিঃসৃত হতে লাগলো রসায়নের মেডেল পাওয়া ছাত্র গ্রিফিনের জীবন কাহিনী।
কেম্প, বলো। তোমার মতো আমিও ডাক্তার হওয়ার মতলব নিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, কিন্তু মাঝপথে পদার্থবিদ্যায় হাতছানি আমায় আকৃষ্ট করে অন্য পথে নিয়ে গেল। পদার্থবিদ্যার মধ্যেও সবচেয়ে মজার মনে হলো আমার আলোক রহস্য। তুমি নিজে বিজ্ঞানী মানুষ, ইশারাতে আভাস দিলেই ভিতরের কথা বুঝতে পারবে অনেকটা। সূর্যালোকের রং 7টা, অথচ সেই সূর্যালোকের ভিতরেই এক একটা জিনিসে ফুটে ওঠে এক একটা বিশিষ্ট রং, কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা সবুজ। অর্থাৎ যেটা লাল সেটাতে সূর্যালোকের 7টা রঙের মধ্যে 6টাই মিলিয়ে গিয়েছে। লাল ছাড়া সব কটা রং মিলিয়ে গেলে কি হয়? শুধুমাত্র লালটাই প্রতিফলিত হয়ে আসে আমাদের চোখে। আমি হঠাৎ একদিন ভাবলাম, 6টা রং যেখানে মিলিয়ে যেতে পারছে, সেখানে সব কটা রং মানে 7টা রঙই বা মিলিয়ে যেতে পারবে না কেন কোনো বিশেষ বস্তুর মধ্যে? যায় না যে তার কারণ বোধহয় এই যে এরকম কোনো জিনিস নেই যার পক্ষে 7টা রঙই একসাথে হজম করে ফেলা সম্ভব। হয়তো নেই, ধরে নিলাম নেই, কিন্তু সেরকম জিনিস তৈরি করা তো যেতে পারে। 7টা রঙই একসাথে হজম করে নেওয়া সম্ভব যার পক্ষে। এমন জিনিস যদি তৈরি করা যায়, তবে সেটা হবে বৈজ্ঞানিক জগতের বৃহত্তম আবিষ্কার, কারণ সেই জিনিস হবে অদৃশ্য। তোমায় কি বলবো কেম্প, চিন্তাটা মাথায় আসার পর থেকে আমি যেন ক্ষেপে গেলাম একেবারে। এইটা নিয়ে গবেষণা করতেই হবে। এই কল্পনা যে একান্ত অবাস্তব নয় তা আমাকে প্রমাণ করতেই হবে। তবে তুমি তো জানো, গবেষণা করব বললেই তো করা যায় না। তার জন্য দরকার প্রচুর অর্থ, যন্ত্রপাতি, মাল মশলা, পুঁথিপত্র, আর সবার থেকে আগে প্রয়োজন একটা সুসজ্জিত ল্যাবরেটরি। সব মিলে অন্তত তোমার 20,000 পাউন্ড। আমার নিজের তো 20,000 পাউন্ড নেই। কি বলি তোমায়, আমার বাবারও নেই। তবে হ্যাঁ, আমার বাবার হেফাজতে 20 কেন 50,000 পাউন্ডও থাকে এক এক সময়। তিনি একটা বড় যৌথ কোম্পানির কোষাধ্যক্ষ। তা আমি, দেখো, সেই গবেষণার প্রয়োজনেই কিন্তু বাবার দেরাজ থেকে চাবি চুরি করে কোম্পানির সেই অর্থ চুরি করলাম এক সুযোগে। যা দরকার প্রায় সেই পরিমাণ অর্থই পেলাম। চোর ধরা পড়ল না। অপবাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাবা নিজের মাথার খুলি উড়িয়ে দিলেন নিজেরই পিস্তলের গুলিতে। আমি তখন গবেষণার নেশায় এমন উন্মত্ত যে বাবার এরকম অপমৃত্যু আমারই কৃতকর্মের ফলে, সেটা আমার মনে কোনো রকম দাগ কাটতে পারল না। আমি বাবাকে কবর দিয়ে এলাম নির্বিকারভাবে। তারপর আর কি, নিরবিচ্ছিন্ন গবেষণায় একদিন আমার স্বপ্ন সত্যে পরিণত হলো। আমি নিজেকে অদৃশ্য করতে সক্ষম হলাম। দীর্ঘদিনের সেই অক্লান্ত সাধনার ইতিহাস আমি পরে তোমায় কখনো শোনাবো এক সময়। পরে? পিতৃহন্তা গ্রিফিনের মুখে পরে শোনাবার প্রতিশ্রুতি শুনে অতি কষ্টে হাসি চাপলেন কেম্প। এই নরাধম এমন মহাপাপের কথা স্বীকার করার পরেও আশা রাখে যে অতঃপর কেম্প কোনো সম্পর্ক রাখবেন তার সঙ্গে। গ্রিফিন তখনও বলে যাচ্ছে, হ্যাঁ, তোমাকে পরে শোনাবো। হ্যাঁ, তোমাকে আমি আর ছাড়ছি না। একা একা কাজ করা আর অনেক অসুবিধা, তাই মার্ভেলের মতো আনাড়িকেও আমি সাথী করে নিতে চেয়েছিলাম। যাক, সে গিয়েছে, ভালোই হয়েছে। তার চেয়ে তুমি তো 1000 গুণে বেশি কাজে আসবে আমার। হ্যাঁ, আর এ কথাও শুনে রাখো কেম্প, আমি তোমায় শুধু শুধু খাটাবো না। হ্যাঁ, তোমায় আমি পুরো অংশীদার করে নেব। কেম্প, আমার এই অসীম শক্তি, আমার অগাধ ঐশ্বর্য, এই সমস্ত কিছুর অংশীদার হবে তুমি। কেম্প, আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি পৃথিবীটা আমার মুঠোর মধ্যে পুরতে আমাকে আর বেগ পেতে হবে না। সে পৃথিবীর অর্ধেক মালিকানা তোমার হবে কেম্প। আমি গ্রিফিন তোমায় কথা দিচ্ছি। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে গ্রিফিন সামান্য হাঁপাতে থাকে। একটু দম নিয়ে সে আবার বলে, কেম্প, আমি তোমাকে কিন্তু আমার সমস্ত কথাটাই বললাম। কেম্প, তুমি আমাকে পুলিশে ধরিয়ে দেবে না তো? কি বলছো গ্রিফিন? তুমি পাগল হয়েছো নাকি? তুমি যে আমার বন্ধু হও। দেখো,
দেখো তুমি বড় উত্তেজিত হয়ে পড়েছো। আচ্ছা নাও নাও, এই যে একটা সিগারেট ধরাও তো, ধরাও। সিগারেটটা ছোট হয়ে এলে অ্যাশট্রেতে সেটা ফেলে দিয়ে গ্রিফিন বলে, যাক, এবার খানিকটা নিশ্চিন্ত হওয়া গেল। কেম্প, এবার তাহলে আমি একটু ঘুমিয়ে নিই। বলছি যে তুমি ওই সোফাটায় শুয়ে পড়ো নাকি? কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য মানুষের নাক ডাকার আওয়াজ শুনতে পেলেন ডক্টর কেম্প। কিন্তু আমার যে ঘুম আসছে না আমার ঘুম। কি করবো আমি? ভোর হয়ে আসছে ওইদিকে। কিছু করতে হলে তো এটাই আমার উপযুক্ত সময়। অদৃশ্য মানুষ জেগে উঠলে সারা শহরে একটা ত্রাসের সৃষ্টি হবে। হয়তো নরহত্যা করতেও কুণ্ঠাবোধ করবে না সে। মানুষ হিসেবে আমারও তো একটা কর্তব্য আছে। নিঃশব্দে ডক্টর কেম্প ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজাটা আস্তে আস্তে বন্ধ করে দিলেন তিনি। অদৃশ্য মানুষের নাক ডাকার আওয়াজ তখনও ঘরের ভেতর থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল। তিনি নিচে নেমে এসে একটা ঘরের মধ্যে ঢুকে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন। তারপর টেলিফোনের রিসিভারটা হাতে তুলে নিয়ে বললেন, হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, আমি ডক্টর কেম্প কথা বলছি। হ্যাঁ, যে অদৃশ্য মানুষকে ধরবার জন্য আপনারা এতদিন ঘুরে কে কে হ্যালো, হ্যাঁ আমি বলছি, যে অদৃশ্য মানুষকে ধরবার জন্যে আপনারা এতদিন ঘুরে বেড়াচ্ছেন সে এখন আমার বাড়িতেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে। তাকে যদি ধরতে চান তবে যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। হ্যাঁ, এখানে এসেই আগে আমার বাড়িটা ঘিরে ফেলবেন, নয়তো সে পালাতে পারে। যদি আবার পালায় তাহলে তাকে ধরা খুবই কঠিন হবে এবং সে এই শহরে তখন একটা খুব ভীষণ একটা ত্রাসের সৃষ্টি করবে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা কতক্ষণের ভেতর আসছেন জানান। হ্যাঁ, মিনিট 15, মিনিট 17, মিনিট 20। প্লিজ তার বেশি দেরি করবেন না। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, নমস্কার। রিসিভারটা যথাস্থানে নামিয়ে রেখে ডক্টর কেম্প দারুণ উত্তেজনায় সময় কাটাতে থাকেন। প্রায় 20 মিনিট পর একটা গাড়ি এসে থামল ডক্টর কেম্পের বাড়ির সামনে। কয়েকবার হুইসেল ও পুলিশের ভারী বুটের আওয়াজও ইতস্তত শোনা যায়। ডক্টর কেম্প বুঝতে পারেন যে পুলিশ বাড়ি ঘেরাও করে ফেলেছে, তাই আর ভয়ের কারণ নেই মনে করে তিনি দরজা খুলে তাড়াতাড়ি উপরে চললেন। সিঁড়ির মুখেই তার ঘাটটাকে যেন চেপে ধরে, চেঁচিয়ে বলে ওঠে, শয়তান, বিশ্বাসঘাতক, আমি তোর টুটি ছিঁড়ে মেরে ফেলবো। আমাকে ঘুমন্ত দেখে তুই পুলিশকে ফোন করেছিস? মর তাহলে। ঠিক সেই সময়ে কলিং বেলটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। পুলিশের অধিনায়ক হয়ে এসেছিলেন কর্নেল এডি। দাসী দরজা খুলে দিতেই কর্নেল এডির সঙ্গে হুড়মুড় করে ঢুকে পড়ল পুলিশের দল। আর ঠিক সেই সময় অনেক কষ্টে দম নিয়ে কেম্প চেঁচিয়ে উঠলেন, ইন্সপেক্টর, শিগগিরই ওপরে আসুন। অদৃশ্য মানুষ আমাকে মেরে ফেলবে, অদৃশ্য মানুষ। একে সকালবেলায় অদৃশ্য মানুষের কথা শোনা গিয়েছে, তার উপর আবার বাড়ি পুলিশে ভর্তি দেখে দাসী ভয়ে নিজের ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। পর মুহূর্তেই তার মনে হয় যদি অদৃশ্য মানুষ এই ঘরেই ঢুকে থাকে তাহলে এখনই তো সে তাকে খুন করতে পারে। তাই তাড়াতাড়ি দরজা খুলে সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেল আবার। আর ঠিক সেই মুহূর্তে কে যেন তার ঘাড়ের উপর এসে পড়ল। ধাক্কা খেয়ে সে সিঁড়ি দিয়ে গড়াতে একেবারে নিচে গিয়ে পড়ল। উপরে ডক্টর কেম্পো পরিত্রাহী চিৎকার করে চলেছেন। সিঁড়ির তলায় পড়ে দাসীয় পরিত্রাহী চেঁচাচ্ছে, মরে গেল, এ কোন অদৃশ্য মানুষ খুন করে ফেললো গো, কে কোথায় আছো, বাঁচাও। কর্নেল এডি আগে কেম্পকে উদ্ধার করতে উপরে গেলেন, কিন্তু অদৃশ্য মানুষ তখন ডক্টর কেম্পকে ছেড়ে দিয়ে পালিয়েছে সেখান থেকে। ডক্টর কেম্প তখন ভয়ে আত্মরা। ইন্সপেক্টরকে দেখে সাহস পেয়ে তিনি বললেন, এসেছেন ইন্সপেক্টর, এসেছেন, কিন্তু এখন যে পাখি খাঁচা ছেড়ে পালিয়েছে ওকে এখন ধরা ভয়ঙ্কর শক্ত। হতাশ হয়ে কর্নেল এডি বলেন, আহা,
তাহলে উপায়? উপায় উপায় একটা আছে। খালি চোখে ওকে আমরা ধরতে পারবো না। ওকে ধরতে গেলে পথে পথে কুকুর ছেড়ে রাখতে হবে, কারণ কুকুরের ঘ্রাণ শক্তি অত্যন্ত তীব্র। কুকুরের সামনে দিয়ে গেলে কুকুর ঠিক ওর অস্তিত্ব অনুভব করতে পারবে। আর ও আমাকে বলেছে যে ও এখন মার্ভেলকে খুঁজে বার করবে, কারণ মার্ভেলের কাছেই রয়েছে ওর সমস্ত জীবনের সাধনা, 3খানা ডায়েরি। হ্যাঁ হ্যাঁ, 3খানা ডায়েরি। বিশ্বাস করুন, আমার দৃঢ় বিশ্বাস ওই ডায়েরি ছেড়ে সে কোথাও 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 পালাবে না। এখানে থাকতে গেলে চাই খাবার, এখানে থাকতে গেলে চাই থাকার জায়গা। আপনি চেষ্টা করুন যাতে ও কিছুতেই খাওয়ার থাকার জায়গা জোগাড় করতে না পারে। তাহলেই ও বোধহয় আত্মসমর্পণ করতে বাধ্য হবে অফিসার। তাহলেই বেশ, আস্তে আস্তে। ঠিক আছে, তাই করবার চেষ্টা করব। কিন্তু যদি এভাবে তাকে ধরতে না পারি, তাহলে তাকে ধরবার জন্য অন্য কোনো উপায় আছে কি? অন্য উপায় হ্যাঁ, আছে, কিন্তু তা হচ্ছে অত্যন্ত নিষ্ঠুর কাজ। সমস্ত পথে পথে ভাঙা কাঠ ছড়িয়ে দেওয়া। বিজ্ঞানের সাহায্যে সে নিজের শরীরটাকে অদৃশ্য করতে পেরেছে বটে, কিন্তু এখনো পর্যন্ত নিজের রক্ত বা নিজের দেহের পোশাককে অদৃশ্য করতে পারেনি সে। তাই রাস্তায় কাঁচ ছড়িয়ে রাখলে, খালি পায়ে হাঁটতে গেলেই রাস্তায় রক্তের দাগ পড়বে। তাহলেই আমরা তাকে ধরতে পারবো। আর যদি জুতো পরে চলে, তাহলে তার জুতো দেখে আমরা সহজেই তার অস্তিত্ব বুঝতে পারবো। আমার বিশ্বাস জুতো সে কিছুতেই পায়ে দেবে না। আচ্ছা বেশ, প্রথমে আমরা তার খাওয়া বন্ধ করে দেখি সে ধরা পড়ে কিনা। যদি ধরা পড়ে তাহলে ভালো, আর যদি ধরা না পড়ে তাহলে আমাদের শেষের নিষ্ঠুর উপায় নিতে হবে। বেশ, আমি দেখি রাস্তায় রাস্তায় কুকুর ছেড়ে তাকে ধরবার চেষ্টা করবো এক্ষুনি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আর দেরি করবো না। আশা করি আপনি খানিকটা সুস্থ হয়ে উঠেছেন। এই যে আমি চলি এবার। নমস্কার। কর্নেল এডি কথা শেষ করে নিচে নেমে আসেন। দাসী তখনও চেঁচাচ্ছে। তাকে দেখে তিনি তার উদ্দেশ্যে বলেন, আরে বাবা, চেঁচাবার দরকার কি? অদৃশ্য মানুষ তো পালিয়ে গেছে বাড়ি থেকে। দাসী এতক্ষণ সিঁড়ির তলায় পড়ে চোখ বন্ধ করে চিৎকার করছিল। ইন্সপেক্টরের কথা শুনে সে চোখ খোলে, চিৎকারও বন্ধ করে। চতুর্দিকে একবার ভালো করে চেয়ে নিয়ে সে বলে, ওই অদৃশ্য মানুষ আমাদের খুন করবে না তো? না, তোমার কোনো ভয় নেই। তুমি নিজের কাজ করোগে, যাও। ইন্সপেক্টর গাড়িতে বসে পড়েন। দাসীও তাড়াতাড়ি এসে দরজায় খিলিটে দেয়। সেই দিনই সমস্ত বাস আর মোটর চালকদের ওপর পুলিশ থেকে হুকুম জারি করা হলো যে তারা কেউ যেন বার্ডক শহর ছেড়ে না যায়। পুলিশের বড় কর্তার হুকুমে বাইরে থেকেও বার্ডক শহরের 20 মাইল এলাকার মধ্যে সকল রকম যানবাহন বন্ধ করে দেওয়া হলো। কেবল ট্রেন চলাচল বন্ধ করা সম্ভব হলো না। রেল পুলিশকে অনুরোধ করে বার্ডক শহরের পুলিশ বন্দোবস্ত করল তারা যেন বার্ডক শহরের আগের স্টেশনেই ট্রেনের সব কামরাগুলো বন্ধ করে দেয়। বার্ডক স্টেশনে কেউ যেন নামতে বা উঠতে না পারে। পরের স্টেশনে পৌঁছে পুলিশ সকল কামরাটি তালা চাবি আবার খুলে দেবে। মালগাড়ি করে পাছে অদৃশ্য মানুষ পালিয়ে যায়, তাই রেল কর্তৃপক্ষ মালগাড়িরও চলাচল বন্ধ রাখেন। শহরের স্কুল, কলেজ, অফিস সবই কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হলো। বাড়ি বাড়ি পুলিশরা গিয়ে বলে আসে কেউ দরজা খুলে না রাখে। খাবারের দোকানগুলোকে বলা হলো যাতে তারা শোকেসগুলো বেশ ভালো করে বন্ধ রাখে। থানায় দুপুর থেকেই টেলিফোনের পর টেলিফোন আসতে থাকে। কেউ জানায় যে সে একটা লোহার ডান্ডাকে উঁচু হয়ে শূন্যে বেড়াতে দেখেছে। কেউ বা জানায় যে তাদের পাড়ায় একটি ছোট্ট ছেলে রকে বসে খেলা করছিল। অদৃশ্য মানুষ তাকে ধরে ছুঁড়ে ফেলে দেওয়ায় তার একটা পা ভেঙে গেছে। আবার কেউ জানায় যে পাহাড়ের ধারে সে যেন কাকে পাগলের মতো হাহা করে হাসতে শুনেছে। রাস্তায় রাস্তায় শিকারী কুকুর নিয়ে পুলিশ কড়া পাহারায় মোতায়েন রইল। পরের দিন সকালবেলায় কর্নেল এডির সঙ্গে ডক্টর কেম্প কথা বলছিলেন। অদৃশ্য মানুষের কোনো খবর পেলেন? না, এখনো পর্যন্ত বিশ্বাস করার মতো কোনো খবর পাইনি। যতগুলো খবর পেয়েছি সবই ভুয়ো, বাজে খবর। আতঙ্কগ্রস্ত হয়ে লোকে হরেক রকম আজগুবি সব খবর রটাচ্ছে মাত্র। তবে উপায়? দেখুন, আমরা পুলিশের লোক, সহজে হাল ছাড়ি না। শেষ পর্যন্ত আপনার নির্দেশ মতো রাস্তায় কাঁচ ছড়িয়ে ফাঁদ তো পাতবই। ঠিক সেই সময় একটা ঢিল এসে সার্সির কাঁচে লাগলো। কাঁচখানা ভেঙে পড়ল ঝনঝন করে।
ঢিলটাও ঘরের মধ্যে এসে পড়েছে। ঢিলটাতে একটা কাগজ জড়ানো দেখে ডক্টর কেম্প সেটাকে হাতে তুলে নেন। ঢিল থেকে কাগজটা খুলে নিয়ে ডক্টর কেম্প চোখের সামনে ধরতেই দেখেন যে সেটা একটা চিঠি এবং সেটা তাঁকেই উদ্দেশ্য করে লেখা। এক নিঃশ্বাসে চিঠিখানা পড়ে ফেলেন ডক্টর কেম্প। ডাক্তারকে চিন্তিত হতে দেখে কর্নেল এডি জিজ্ঞাসা করেন, কি ব্যাপার ডাক্তার? অদৃশ্য মানুষ আমাকে এখানে চিঠি লিখেছে। কি লিখেছে সে? শুনুন, পড়ছি। বলে ডক্টর কেম্প চিঠিখানা চেঁচিয়ে পড়তে থাকেন। শয়তান বিশ্বাসঘাতক নরাধম, সেদিন পুলিশ এসে পড়ায় তুমি বড় বেঁচে গেছ। তুমি ভেবেছ যে আমার থাকার বা খাওয়ার অসুবিধা করে তুমি আমায় ধরবে। আমার পিছনে তুমি শিকারী কুকুর লেলিয়ে দিয়েছ, এ কথা তুমি জেনে রাখো। আর তোমার ওই বাবা পুলিশদেরকেও বলে দিও যে এত করেও তারা আমার কিছুই অসুবিধা করতে পারেনি। আর তুমি আরো জেনে রাখো, খাওয়া আমার ঠিকই হয়েছে। রাত্রিবাসের জায়গাও পেয়েছি। আজ থেকে এই বার্ডেক শহর আমার এলাকাভুক্ত। তোমাদের রানীর কোনো অধিকার নেই আমার উপর। আমি বার্ডেক শহরের স্বাধীন রাজা। এখন আমার প্রথম ঘোষণা শোনো। ডাক্তার কেম্প নামে একজন ল্যাজবিহীন শিক্ষিত বাঁদর আমাদের শহরে বাস করে। আমার প্রথম কাজ হলো পাগলা কুকুরের মতো তাকে পিটিয়ে মেরে ফেলা, কারণ সে বিশ্বাসঘাতক। কোনো বিশ্বাসঘাতকের স্থান আমার রাজ্যে নেই। ইতি বার্ডেক শহরের রাজা অদৃশ্য মানুষ। কর্নেল এডি বললেন, ভয় পাবেন না ডক্টর কেম্প। আমি এখনই থানায় ফোন করে দিচ্ছি। একদল পুলিশ এসে আপনার বাড়ি ঘিরে রাখবে। কিন্তু সে যদি আমাকে খুন করে? আরে বাবা, অত সোজা নয়। আমরা থাকতে সে কখনোই আপনাকে খুন করতে পারবে না। এ বরং ভালোই হলো, আমরা আপনাকে ঘিরে থাকবো। অদৃশ্য মানুষ আপনাকে খুন করতে এলে আমরা সহজেই তাকে ধরতে পারবো। চলুন নিচে যাওয়া যাক। আর শুনুন, আমি থানায় ফোন করে দিচ্ছি। নিচে এসে রিসিভারটা তুলে নিয়ে প্রায় 5 মিনিট ধরে ডাকাডাকি করেও কর্নেল কোনো সাড়া শব্দ পান না। তখন ডক্টর কেম্প বলেন, বোধহয় আমার টেলিফোনের লাইনটা কেটে দিয়েছে। হ্যাঁ, তাও হতে পারে। তাহলে আপনার পরিচারিকাকে আমি একখানি চিঠি দিয়ে থানায় পাঠাই। হ্যাঁ, পরিচারিকাকে ডেকে থানায় যাবার কথা বলতেই সে ভয়ে ভয়ে আপত্তি জানায়। না না, যদি অদৃশ্য মানুষ আমায় রাস্তায় পেয়ে খুন করে দেয়। না না বাবা, থাক। আরে বাবা, সে তোমাকে খুন করবে কেন? তুমি তার কি করেছ? সেদিন পুলিশকে খবর তো দিয়েছি আমি। কাজী তার যত রাগ আমারই উপর। আমাকে সে রাস্তায় পেলে খুন করবে, নিশ্চয়ই তোমার কিছুই হবে না। মনিবের এই কথা শুনে সে তখন কর্নেলের চিঠি নিয়ে থানায় যেতে রাজি হয়। তাকে পেছনের দরজা দিয়ে বার করে আবার দরজা বন্ধ করে দিয়ে ওপরে উঠে আসেন ডক্টর কেম্প ও কর্নেল এডি। হঠাৎ চিৎকার শুনে বাড়ির পেছনের ঘরের জানলা খুলে ডক্টর কেম্প দেখেন তার পরিচারিকা রাস্তায় গড়াগড়ি দিয়ে চিৎকার করছে, আর কর্নেলের চিঠিখানা সোজা হয়ে শূন্যে দাঁড়িয়ে রয়েছে। কয়েক সেকেন্ড পরে চিঠিখানা নিজে নিজেই টুকরো টুকরো হয়ে ছিঁড়ে গিয়ে হাওয়াতে উড়তে থাকে। পাশের ঘরে ডক্টর কেম্প এসে কর্নেলকে বলেন, কর্নেল, আমার পরিচারিকাকে পথের মাঝে আক্রমণ করে আপনার চিঠিখানা অদৃশ্য মানুষ কেড়ে নিয়েছে। এখন উপায় একটা যা হয় কিছু করতেই হবে। আমি নিজেই থানায় যাব। আপনি চলে যাবেন? আপনি চলে গেলে আমার কি হবে? আরে বাবা, ভয় পাবেন না ডাক্তার। যেমন করেই হোক অদৃশ্য মানুষকে ধরতেই হবে আমাদের। আপনি নিচে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে চলে আসবেন। চলুন। হ্যাঁ, আর শুনুন, পিস্তলটা সর্বদা পকেটে প্রস্তুত রাখবেন, কিন্তু আমি এই এলাম বলে। কর্নেল পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান। ডক্টর কেম্প দরজা বন্ধ করে হাতে পিস্তলটা নিয়ে উপরে উঠে আসেন। ডক্টর কেম্পের বাড়ির পিছন দিয়ে একটা রাস্তা সোজা পাহাড়ের নিচে থানার সামনে গিয়ে শেষ হয়েছে। তাড়াতাড়ির জন্য কর্নেল সেই রাস্তায় ধরেন। হঠাৎ কর্নেলের পা কিসের সঙ্গে যেন আটকে যায়। নিজেকে সামলাতে পারেন না কর্নেল এডি, হুড়মুড় করে গিয়ে পড়েন রাস্তার উপরে। আর তক্ষুনি কর্নেলের মনে হয় কে যেন তার বুকের উপরে চেপে বসছে।
তাড়াতাড়ি রিভলভারটা বার করে গুলি ছুঁড়তে যান, কিন্তু ঘোড়া টেপবার আগেই কে যেন জোর করে তার হাত মুচড়ে সেটা কেড়ে নেয়। পর মুহূর্তেই কর্নেল দেখেন যে রিভলভারটা শূন্যে ঝুলছে আর নলটা তার বুকে ঠেকানো। ফাঁকা হাওয়ার ভিতর থেকে কে যেন কথা বলছে। এইবারে কি হবে পুলিশ মশাই? তুমি ওকে ইচ্ছে করলে হত্যা করতে পারো। না, তোমার উপর আমার কোনো রাগ নেই, তোমাকে মেরে আমার লাভ কি? বলে সে বুক থেকে উঠে দাঁড়িয়ে কর্নেলকে আবার বলে, এইবার তুমি উঠে দাঁড়াও কর্নেল। কর্নেল, আমি তোমাকে হত্যা করব না, তবে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। তুমি আবার গিয়ে ঢোকো ওই ডাক্তার কেম্পের বাড়িতে। তাহলে সেই সুযোগে তুমিও তার বাড়িতে ঢুকে খুন করবে তাকে? হ্যাঁ, না 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 না, তা কখনোই হতে পারে না। সে ভয়ানক বিশ্বাসঘাতকতা হবে, তা কখনোই আমি করতে পারি না। তোমার ইচ্ছে হলে তুমি আমাকে গুলি করতে পারো। বেশ, আমার তাহলে আর দোষ নেই, তুমি তোমার নিজের ইচ্ছাতেই মরলে। চলো, 2 মিনিট তোমাকে আমি সময় দিলাম কর্নেল। ভালো করে ভেবে দেখো, ওই ডাক্তার কেম্প ও বিশ্বাসঘাতক, তাকে মারবার সাহায্য করলেও তোমার কোনো অপরাধ হবে না। আমি তোমাকে না 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 না, কখনোই হতে পারে না তা। আমি পুলিশের লোক, নিজের প্রাণের জন্য আমি কখনোই বিশ্বাসঘাতকতা করব না। এখন তোমার যা ইচ্ছে তাই করতে পারো, তুমি আমাকে হত্যাই করো। তাহলে তুমি জাহান্নামে যাবে। বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা। বলার সঙ্গে সঙ্গেই এক ঝলক আগুন বেরিয়ে আসে সেই রিভলভার থেকে। একটা ছোট্ট আর্তনাদ করে কর্নেল এডি লুটিয়ে পড়েন রাস্তার উপর। আর এর কিছুক্ষণ পর একটা শব্দে ডক্টর কেম্প চমকে ওঠেন। তার মনে হয় কে যেন একটা ভারী কিছু দিয়ে তার সদর দরজায় জোরে আঘাত করছে। ওপর থেকে নিচের দিকে চেয়ে ডক্টর কেম্প যা দেখতে পেলেন তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল। একটা কুড়ুল নিজে নিজেই ডাক্তারের সদর দরজায় আঘাত করছে। এত প্রচন্ড জোরে আঘাত করছে যে সেই আঘাতে সমস্ত বাড়িটাই কেঁপে কেঁপে উঠছে। ডাক্তারের মনে হলো হয়তো সদর দরজাটাই এখনই ভেঙে পড়বে, আর তা যদি হয় তবে কি হবে? দরজা ভেঙে পড়লেই গ্রিফিন তার বাড়িতে ঢুকে পড়বে, আর তারপর কোন দিক থেকে সে কিভাবে যে তাকে আক্রমণ করবে তা তো কিছুই বলা যায় না। তাছাড়া বাড়িতেও কেউ নেই। ডাক্তার যখন এইসব কথা চিন্তা করছিলেন আর ভয়ে কাঁপছিলেন, তখন হঠাৎ দূরে যেন একটা পুলিশের হুইসেলের শব্দ শুনতে পেলেন। ডাক্তার ভাবেন, যাক, কাছেই পুলিশ এসে পড়েছে, তাহলে এই যাত্রায় তিনি রক্ষা পেয়ে যেতে পারেন। জানলা দিয়ে তিনি লক্ষ্য করেন যে তার দাসী 3 জন পুলিশকে নিয়ে হাঁপাতে হাঁপাতে দরজার দিকে আসছে। অদৃশ্য মানুষের হাত থেকে ছাড়া পেতেই পরিচারিকা সোজা ছোটে থানায়। সেখানে মনিবের বিপদের কথা সব বলে সে 3 জন পুলিশকে সঙ্গে করে আনে। দূরে পুলিশদের আসতে দেখেই দরজায় কুড়ুল পড়া বন্ধ হয়ে যায়। ডক্টর কেম্প ভাবেন যে পুলিশকে দেখে অদৃশ্য মানুষ ভয়ে হয়তো পালিয়ে গেছে। ক্রিং ক্রিং সদরের ঘণ্টাটা বেজে ওঠে। ডক্টর কেম্প তাড়াতাড়ি নিচে নেমে আসেন দরজা খোলবার জন্য, কিন্তু দরজা খোলার আগেই তিনি জিজ্ঞাসা করেন, কে? আগে আমি হুজুর, পুলিশ নিয়ে এসেছে, খুলুন নে দরজাটা, খুলুন নে দয়া করে। যাক, তাহলে আর ভয় নেই। অদৃশ্য মানুষ আর যাই করতে পারুক, স্ত্রীলোকের গলার স্বর নকল করা তার পক্ষে সম্ভব নয়, অন্তত তার পরিচারিকার কণ্ঠস্বর তো নয়। তাই দরজাটা খুলে দেন তিনি। 3 জন পুলিশকে সঙ্গে নিয়ে পরিচারিকা ঢুকে পড়ে বাড়ির ভিতরে। ঠিক সেই সময় আরেকজন পুলিশম্যান এসে খবর দেয় অন্য পুলিশদের যে রাস্তার উপরে কর্নেল এডিকে কে যেন খুন করে রেখে গেছে। কর্নেলের রিভলভারটিও পড়ে রয়েছে সেইখানেই। খবরটা শুনে ডক্টর কেম্প বলেন, আপনারা দয়া করে দরজাটা বন্ধ করে দিন আগে, নইলে এরই কোনো ফাঁকে সে ঢুকে পড়তে পারে আমার বাড়ির ভিতরে। দরজা বন্ধ করে ডক্টর কেম্প পুলিশদের সঙ্গে নিয়ে ওপরে উঠে আসেন। দোতলার বারান্দায় পা দিতে না দিতেই কে যেন সজোরে তার গলাটা চেপে ধরে। এত জোরে তার গলাটা চেপে ধরেছিল যে ডক্টর কেম্প কোনো রকম সামান্য একটু শব্দ করতে পারছিলেন না। দুহাত তুলে একবার সেই সাঁড়াশির মতো চেপে ধরা হাত দুটো থেকে তার গলাটা মুক্ত করতে চেষ্টা করেন ডক্টর কেম্প, কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার দরুন তার শরীরের সমস্ত শক্তি অচল অবশ হয়ে আসছিল।
ভয়ে ও যাতনায় ডক্টর কেম্পের মুখ মুহূর্তের মধ্যেই ছাইয়ের মতো বিবর্ণ হয়ে যায়। গ্রিফিন তখন তাকে বারান্দার কোণের দিকে সেইভাবেই হিড়হিড় করে টেনে নিয়ে যেতে থাকে। কি অসহায় অবস্থা তাঁর! বাধা দেবার বা প্রতিকারের কোনো ক্ষমতাই নেই। তাই অনিচ্ছা সত্ত্বেও ডক্টর কেম্প পা ঘষতে ঘষতে পেছন দিকেই চলতে থাকেন। ডক্টর কেম্প, কেম্প, আরে কি হল? আপনি কোনো কথা বলছেন না কেন? একজন পুলিশম্যান জিজ্ঞাসা করেন। আরে দেখো দেখো, ডক্টর কেম্পের মুখখানা দেখে যেন মনে হচ্ছে উনি ভীষণ ভয় পেয়েছেন। হ্যাঁ, কি আশ্চর্য! বাপরে বাপ, ওকে কে যেন জোর করে পিছন দিকে টেনে নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, এই অদৃশ্য মানুষ ওকে আক্রমণ করেনি তো? গ্রিফিন তখন ডক্টর কেম্পকে টেনে প্রায় দেওয়ালের ধারে এনে ফেলেছে। তিনজন পুলিশ তাড়াতাড়ি তখন ডক্টর কেম্পের সাহায্যের জন্য সেদিকে গিয়ে যায়। অদৃশ্য মানুষ বিপদ বুঝে তাড়াতাড়ি ডক্টর কেম্পের পকেট থেকে তাঁর পিস্তলটা তুলে নেয়। ডক্টর কেম্পের পকেট থেকে আপনা আপনি বেরিয়ে পিস্তলটাকে শূন্যে তাদের দিকে তাক করে ঝুলতে দেখে থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ে পুলিশরা। সাবধান, সাবধান! আর এক পা এগিয়েছ কি তোমাদের প্রত্যেকের মাথার খুলিগুলো আমি উড়িয়ে দেব। এদিকে গ্রিফিনের হাত থেকে ছাড়া পেয়ে ডক্টর কেম্প প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচেন। একটু সুস্থ বোধ করতেই তিনি পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হন। পুলিশের হাত থেকে বাঁচবার জন্য অদৃশ্য মানুষ তখনও পিস্তলটা তাক করে ধরে আছে শূন্যে। ডক্টর কেম্প এইবার ওই পিস্তলের অবস্থান দেখে আন্দাজ করে নিলেন যে গ্রিফিনের পিঠ আর হাত কোথায় কোথায় থাকতে পারে। তারপর পেছন থেকে হাত শুদ্ধ তাকে চেপে ধরে চেঁচিয়ে বলে উঠলেন, আপনারা ভয় পাবেন না, শিগগিরই এগিয়ে আসুন, এক্ষুনি ওকে বেঁধে ফেলতে হবে। আমি ওকে চাপটে ধরেছি আমি ওকে চাপটে। পিস্তলটা শূন্যে কয়েকবার কেঁপে এক ঝলক অগ্নিবর্ষণ করে। ডক্টর কেম্প পেছন থেকে জোরে চেপে ধরার ফলে গ্রিফিন এবার লক্ষ্যভ্রষ্ট হল। গুলিটা গিয়ে লাগলো দেওয়ালেতে। এই সময় একজন পুলিশ হাতের লাঠি দিয়ে পিস্তলের বাঁটটাকে লক্ষ্য করে আঘাত করল। পিস্তলটা শূন্য থেকে পড়ে গেল মাটিতে। এদিকে তখন তিনজন পুলিশ অদৃশ্য মানুষকে বাঁধবার জন্য তাড়াতাড়ি এগিয়ে এসেছে। এমন সময় এমন এক প্যাঁচ কষল গ্রিফিন যে ডক্টর কেম্প বলে মাটিতে লুটিয়ে পড়লেন, আর গ্রিফিন দিল হাওয়া। মাটিতে পড়ে গিয়ে কেম্প চিৎকার করে বলেন, ওকে আপনারা ধরে ফেলুন, ওকে ধরে ফেলুন, ও যেন সদর দরজা খুলে বেরোতে না পারে। ওকে ধরুন আপনারা। ডক্টর কেম্পের কথা শুনে তিনজন পুলিশই নিচের দিকে ছুটে যেতে থাকে, কিন্তু তারা দরজার কাছে পৌঁছবার আগেই সদর দরজাটা আপনা আপনি খুলে যায়। ওপর থেকে এই দৃশ্য দেখে ডক্টর কেম্প দীর্ঘ নিঃশ্বাস ফেলেন আর বলেন, এইবারও আমাদের ফাঁকি দিয়েছে। দরজার কাছে একজন পুলিশম্যান ছুটে গিয়েছিল। সে সেখানে দাঁড়িয়ে বললে, অদৃশ্য মানুষ আর মনে হয় পালাতে পারবে না। কেন কেন? কারণ বাড়ির কাছে একদল পুলিশ শিকারী কুকুর নিয়ে পাহারা দিচ্ছে। পালাতে গেলে অদৃশ্য মানুষ সেই কুকুরের কাছেই নিঃসন্দেহে ধরা পড়বে। তাই নিরাপদ আশ্রয়ের জন্য তাকে আবার ফিরে আসতেই হবে বাড়ির মধ্যে। পুলিশদের ডাকুন, তারা কুকুর নিয়ে আসুক বাড়ির মধ্যে। ও ভয়ঙ্কর খেপে গেছে, ও কখন যে কি করে বসে তার কোনো ঠিক নেই। আপনারা পুলিশকে ডাকুন, কল ফর সাম হেল্প। ডক্টর কেম্পের কথা শুনে পুলিশম্যানটি বেরিয়ে যায় আরও পুলিশ ডেকে আনতে। দরজা খোলাই ছিল। সেই পথে একটা কুড়ুল সোজা ঢুকে পড়ে বাড়ির মধ্যে। তারপরে সেটা সিঁড়ি দিয়ে উঠে ওপরে ডক্টর কেম্পকে লক্ষ্য করে ছুটে যেতে থাকে। ডক্টর কেম্প চেঁচিয়ে ওঠেন, ও ঢুকছে, ও আবার আমার বাড়ির মধ্যে ঢুকছে, ও আবার আমার বাড়ির আমাকে আবার আক্রমণ করতে ছুটে আসছে। ওকে বাধা দিন আপনারা। দুজন পুলিশম্যান ডক্টর কেম্পের সাহায্যের জন্য তার বাড়িতেই ছিল। তারা আগের মতো আর ভয়ে ঘাবড়ে না গিয়ে এবারে এগিয়ে যায় অদৃশ্য মানুষকে বাধা দিতে। একজন বেল্ট থেকে তার রিভলভারটা বার করে নিয়ে সেই কুড়ুলটা লক্ষ্য করে গুলি ছোড়ে, কিন্তু সে লক্ষ্যভ্রষ্ট হয়। কুড়ুলটা যেমন এগিয়ে আসছিল তেমনই এগোতে থাকে। আবার পুলিশটি গুলি ছোড়ে, কিন্তু এবারেও আগের মতোই সে ব্যর্থ। ডক্টর কেম্পের কাছ থেকে কুড়ুলটার বেশি দূরে নয়, মাত্র হাত 4-5 ভেতরই। যদি অদৃশ্য মানুষ তার হাতের কুড়ুল ওই কুড়ুল ডক্টর কেম্পকে ছুঁড়ে মারে, তাহলে এখনই তিনি আহত হবেন। ঘটনাগুলো ঘটছে এমন তাড়াতাড়ি, এতক্ষণ পুলিশের দলেরই একটি লোক কোনো কাজই দেখবার সুযোগ পাচ্ছিল না। এইবারে সে ছুটে এলো আর তার হাতের লাঠি দিয়ে কুড়ুলখানার হাতলের একটু পাশে জোরে আঘাত করলো একবার। লাঠিটা যেন কিসে লাগলো, আর সঙ্গে সঙ্গে শোনা গেল এক আর্তনাদ। ও গেছি,
গেছি এবারে। সঙ্গে সঙ্গে কুরুলখানাও শূন্য থেকে ধপ করে মাটিতে পড়ে গেল। পুলিশটি বলে উঠল, লেগেছে লেগেছে, অদৃশ্য মানুষটাকে আমি আঘাত করতে পেরেছি, লেগেছে। আর ডক্টর কেম্প গ্রিফিনের হাত থেকে আপাতত মুক্তি পেয়ে তীর বেগে তিনি নিচে ছুটলেন সিঁড়ি বেয়ে। ডক্টর কেম্পের নিকটতম প্রতিবেশী হচ্ছেন মিস্টার হিলাস, যে অল্প সংখ্যক লোক এখনো অদৃশ্য মানবের কাহিনীকে গাঁজাখুড়ি বলে উড়িয়ে দিচ্ছেন, হিলাস তাঁদেরই দলে। কেম্পের বাড়িতে যখন মরণপণ লড়াই চলছে, একদিকে সপুলিশ কেম্প আর অন্যদিকে অনন্য সহায় গ্রিফিনের মধ্যে, হিলাস তখন পরম নিরুদ্বেগে দিবানিদ্রায় মশগুল হয়ে আছেন গৃহ সংলগ্ন উদ্যানের গরম ঘরে। হিলাস অবিশ্বাসী বটে অদৃশ্য মানব সম্পর্কে, কিন্তু তার স্ত্রী নন। পুলিশের ঘোষণা অনুযায়ী সব গৃহস্থ যার যার বাড়ির দরজা জানলা বন্ধ করে ভিতরে বসে আছে আততায়ী অদৃশ্য শত্রুর আক্রমণকে ফাঁকি দেওয়ার জন্য। অথচ হিলাস কোনো রকম সতর্কতা অবলম্বনে নারাজ। স্ত্রী মাথা খুঁড়েছেন, তুমি তুমি কিন্তু কিছুতেই বাইরে যেতে পারবে না তুমি বাইরে যেতে। কিন্তু নিজের জেদকেই বেশি প্রাধান্য দিয়েছেন হিলাস, স্ত্রীর অনুনয়ের চেয়েও। পুলিশের গাঁজাখুরির সম্মান দেওয়ার জন্য নিজের দ্বিপ্রাহরিক বিশ্রামের অভ্যস্ত জায়গাটি কিছুতেই পরিবর্তন করতে সম্মত হননি। ওদিকে কেম্পের বাড়িতে কুড়ুলের কোপে কোপে জানালার পরে জানালা ভেঙে পড়ছে। এদিকে হিলাস নাক ডাকাচ্ছেন, যেন বিশ্ব সংসারে অশান্তি বা উপদ্রব কোথাও কিছু নেই। কিন্তু সে নাক সহসাই নীরব হয়ে গেল তার। কেন এ জানে। অকারণেই এত সুখের জমাটি ঘুমটা ভেঙে গেল যখন, হিলাস কিছুতেই বুঝতে পারলেন না যে তার এই নিদ্রাভঙ্গের হেতুটা কি। একটা কিছু ঘটেছে কোথাও, তাতে ভুল নেই, কিন্তু কোথায় ঘটবে সেই একটা কিছু? যদি অবশ্য কেম্পের বাড়িতে না ঘটে থাকে। কেম্পের বাড়ি, অদৃশ্য মানব যাকে খুন করবার সংকল্প পত্রযোগে জানিয়েছে তাকেও পুলিশকে, যদি কিছু ঘটে থাকে তা অবশ্যই ওর ওখানেই ঘটেছে, ওকে কেন্দ্র করেই। শুয়ে শুয়ে হিলাস কেম্পের বাড়ির দিকে তাকালেন, উৎকর্ণ হয়ে রইলেন ওদিক থেকে কোনো আওয়াজ শোনা যায় কিনা। কান পেতে থাকতে থাকতেই ভদ্রলোক পা নামিয়ে দিলেন পাথরের বেঞ্চি থেকে, ধীরে ধীরে উঠেই বসলেন সোজা হয়ে। তারপর তিনি ক্রুদ্ধভাবে একবার বলে উঠলেন, জাহান্নাম। বলবার কারণ আছে। একটা আশ্চর্য কিছু তিনি দেখতে পাচ্ছেন কেম্পের বাড়িতে। গত 1 মাসের মধ্যে কেম্পের বাড়িতে জনপ্রাণী বাস করেছে কখনো, আজও বাড়ি দেখে কেউ সে কথা ভাবতেও পারবে না। বাস তো যেন করেইনি, বাসিন্দারা ঘর ছাড়াও যেন হয়েছে প্রচণ্ড একটা দাঙ্গা হাঙ্গামার ফলে। প্রত্যেকটা জানালা ভাঙা, অবশ্য ছাদের ঘরখানার জানালা ছাড়া। ভাঙা জানালায় খড়খড়ি আছে কোনোটাতে, কোনোটার খড়খড়িও স্থানচ্যুত। ঘড়ির দিকে একবার তাকিয়ে হিলাস বললেন, 20 মিনিটের বেশি আমি ঘুমোইনি। ঘুমের ঠিক আগেই আমি দেখেছি সব ঠিক আছে ওখানে, কিন্তু এখন কিভাবে হলো এগুলো? বহু দূরে কোথায় যেন কিসের উপরে আঘাত পড়ছে, কিসের ঝনঝন করে রাশি রাশি কাঁচ ভেঙে পড়ছে কোথাও। অতিমাত্র বিস্ময়ে হা করে ফেলেছেন হিলাস। হাঁ করেই তাকিয়ে আছেন ওদিকে। থাকতে থাকতে এক অদ্ভুত কাণ্ড তিনি দেখতে পেলেন। বৈঠকখানা ঘরের একটা জানালার খড়খড়ি সশব্দে খুলে গেল। বাড়ির দাসীটা বেরুবার পোশাক পরে, মাথায় টুপি চাপিয়ে হাঁচড় পাঁচড় করতে করতে ঘর থেকে বাইরে ঝাঁপিয়ে পড়ল সেই জানলা দিয়ে। পড়ল মুখ থুবড়ে, কিন্তু সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বাগানের ঝোপঝাড়ের ভিতর গুঁড়ি মেরে অদৃশ্য হয়ে গেল। তারপর জানালায় দেখা গেল একজন পুরুষকে, খোদ ডক্টর কেম্পকে। তিনি উঠে দাঁড়ালেন আলিশায়, লাফ দিয়ে পড়লেন বাগানে। হিলাস ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন প্রচণ্ড উত্তেজনায়, হাত মুখ নেড়ে নানাবিধ উক্তি ছাড়ছেন নানাবিধ আবেগের। কেম্প দৌড়চ্ছেন গুঁড়ি মেরে, কুঁজো হয়ে, যাতে বাড়ির ভিতর থেকে কেউ চেষ্টা করেও তাকে দেখতে না পায়। ছুটতে ছুটতে একটা বেড়ার কাছে গিয়ে দাঁড়ালেন তিনি, যেটা পেরুলেই খোলা ময়দানে তিনি বেরিয়ে পড়তে পারবেন। বেরিয়ে তিনি পড়লেনই, হ্যাঁচড় প্যাঁচড় করে লাফ মেরে উপুর হয়ে পড়লেন 6 ফুট মাটি নিয়ে। তারপর উঠে গা না ঝেড়েই লাগালেন দৌড়, ঊর্ধ্বশ্বাসে দৌড়, হিলাসের বাড়ি লক্ষ্য করে। তাহলে এইটা গাঁজাখুরি নয়? ওই অদৃশ্য মানুষের গল্পটা শেষ পর্যন্ত দেখছি ব্যাপারটা সত্যি। হিলাস চটপটে মানুষ, মাথার চিন্তা কাজে রূপায়িত করতে 1 সেকেন্ডও লাগে না তার। বাড়ির দাসী ছাদে দাঁড়িয়ে আছে। সে দেখল মনিব তীর বেগে বাগান থেকে বাড়ির দিকে ছুটেছেন। ঘন্টায় অন্তত 9 মাইল বেগ সে দৌড়ের। দাসী অবাক হয়ে ভাবছে, তবেই নাকি কর্তার ভয় ডর নেই। হিলাস এদিকে বাড়িতে ঢুকে পড়েছেন। দড়াম করে শব্দ হয়েছে দরজায়। তিনি চিৎকার শুরু করে দিয়েছেন ষাঁড়ের মতো, এই
এই বলছি কি, সব দরজা খিলেটে দাও, সব জানলার খড়খড়ি বন্ধ করো, সব কিছুতে তালা লাগাও। অদৃশ্য মানুষ এসে গেছে। সঙ্গে সঙ্গে নানা কণ্ঠের চিৎকার, নানা রকমের হুকুম, নানা জনের দৌড়াদৌড়ির আওয়াজ। বারান্দায় বেরুবার গরাদেহীন জানলাগুলো বন্ধ করবার জন্য হিলেস নিজে গেলেন ছুটতে ছুটতে। একটার পরে আরেকটা করে যাচ্ছেন বন্ধ। এমন সময় হিলেসেরই বাগানের বেড়ার ওধার থেকে প্রথম উঁচু হয়ে উঠল কেম্পের মাথা, তারপর তার কাঁধ এবং সব শেষে তার হাঁটু। আর এক মুহূর্তের মধ্যেই অ্যাসপারাগাস কেয়ারির উপর দিয়ে লম্ফে লম্ফে পেরিয়ে চলে এলেন কেম্প। টেনিস লনও 3 লাফে অতিক্রম করে চলে আসবেন এক্ষুনি। এমন সময় শেষ জানলাটাতে খিল এঁটে দিয়ে হিলেস চেঁচিয়ে উঠলেন, এখানে নয়, আমি খুবই দুঃখিত যে আপনি অদৃশ্য মানুষের কোপে পড়েছেন, কিন্তু আপনাকে আমি আশ্রয় দিতে পারবো না। বুঝতেই তো পারছেন, বাচ্চা কাচ্চা নিয়ে ঘর করি তো, তাই আপনাকে আশ্রয় দেওয়া আমার পক্ষে সম্ভব হলো না। জানালার কাঁচে মুখ ঘষছেন কেম্প, কাঠের ফ্রেমে কিল মারছেন। ভয়ে তিনি পাগলের মতো হয়ে গিয়েছেন একেবারে। দরজা খুলুন, একটা জায়গা দিন আমাকে, একবার প্রবেশ করতে দিন। আপনি নিষ্ঠুর হচ্ছেন, আপনি নির্মম হচ্ছেন, আপনি আমার প্রতিবেশী, আমাকে কিন্তু হিলেস নির্মম, তার দয়ার উদ্রেক হওয়ার কোনো আশাই দেখতে পাচ্ছেন না কেম্প। অবশেষে সারা বারান্দাটা এক দৌড়ে পেরিয়ে গিয়ে রেলিংয়ের মাথার উপর দিয়ে ঝাঁপিয়ে পড়লেন নিচে। ওদিকে বাড়ির গায়ে আরেকটা দরজা আছে তা তিনি জানেন, যদি শ্যাত হিলেস সেটা বন্ধ করতে ভুলে গিয়ে থাকেন। না, হিলেস ভুল করবার লোক নন, সেটাও যথারীতি বন্ধ। কেম্প হতাশ হয়ে সদর দরজা দিয়ে ছুটে বেরুলেন বড় রাস্তায়, যে রাস্তা পাহাড়ের ওপিঠ থেকে নেমে এসেছে বার্ডক শহর পর্যন্ত, একেবারে চলে গিয়েছে সমুদ্র তীর অব্দি। এদিকে হিলেস আতঙ্কে তার 2টি চক্ষু বিস্ফারিত। জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছেন অ্যাসপারাগাস কেয়ারির উপর দিয়ে চলে আসছে দ্বিতীয় আরেক জোড়া পা, যে পা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু যার চাপে চারাগুলো সব দলিত পিষ্ট হয়ে শুয়ে পড়ছে মাটিতে। আর বেশি কিছু দেখবার জন্য দাঁড়িয়ে রইলেন না হিলেস। দ্রুত পদে একেবারে বাড়ির সর্বোচ্চ তলায় উঠে গেলেন তিনি। সবচেয়ে মজবুত ঘরখানাতে ঢুকে ভিতর থেকে তার আগল এঁটে দিলেন। তার ছেলে, মেয়ে, স্ত্রী সবাই আগে থাকতেই আশ্রয় নিয়েছে সেই ঘরেই। অদৃশ্য মানুষের পরবর্তী গতিবিধির আর কোনো খবর রাখেন না হিলেস। তবে হ্যাঁ, বাড়ির পিছনের দরজাটা কেউ যেন খুলল আর বন্ধ করল, এমনই আওয়াজ তিনি যেন পেয়েছিলেন একটি বার। ওদিকে কেম্প বড় রাস্তায় পৌঁছবার পরেই স্বভাবতই নিচু পানে পা চালিয়েছেন, কারণ শহরে লোক আছে, উপর দিকে তো নির্জন পাহাড়িয়া পথ, সেদিকে গেলে একা একাই জুঝতে হবে আততায়ীর সঙ্গে। নিচু পানে ছুটে চলেছেন কেম্প, ঠিক তেমনি ঊর্ধ্বশ্বাসে, যেমন ঊর্ধ্বশ্বাসে 3 দিন আগে আসন্ন সন্ধ্যায় তিনি নিজের বাড়ির জানালা থেকে দেখেছিলেন মার্ভেলকে ছুটতে। দৌড়ুন অভ্যেস নেই, তবু কেম্প আজ দৌড়লেন মন্দ নয়, যদিও মুখের রং হয়েছে টকটকে লাল, আর সেই মুখ থেকে ঘাম ঝরছে ধরধর করে। মাথা তার গুলিয়ে যায়নি মার্ভেলের মতো, এটা স্বীকার না করলে অবিচার হবে বেচারি কেম্পের উপরেই। লম্বা লম্বা পা ফেলে তিনি দৌড়চ্ছেন। মাঝে মাঝে তিনি দেখতে পাচ্ছেন ভাঙা কাঁচের টুকরো দিয়ে পথটা বিলকুল ঢেকে দেওয়া হয়েছে। এই কর্মটা তাঁরই উপদেশে করে রেখেছেন পুলিশ কর্তারা, কিন্তু এখন এই মুহূর্তে বায়ু বেগে ছুটে যেতে যেতে কেম্প বিশেষ আশান্বিত হতে পারলেন না যে কাঁচের টুকরো দিয়ে ওই দুর্ধর্ষ শত্রুকে আটকে ফেলা যাবে পথের মাঝে। একটা পাহারাওয়ালাও তো নেই এই দীর্ঘ বিজন পথে। হাত দিয়ে কাঁচগুলো তুলে ফেলে রাস্তা করে নেয় যদি গ্রিফিন, কে তাকে আটকাবে? এ রাস্তায় ভদ্র এবং ধীর পদবিক্ষেপে আগে তো কতবারই হেঁটেছেন কেম্প, তখন তো মনে হয়নি যে পথটা এমন বিভীষিকা বহুল। আজ তিনি রাস্তার ধারের প্রত্যেকটা ঝোপকে মনে করছেন মৃত্যু ফাঁদ। পথের প্রতি ইঞ্চি জায়গায় তিনি দেখতে পাচ্ছেন মৃত্যুদূতের ব্যথিত মুখ। মাঝে মাঝে বাড়ি এপাশে ওপাশে, কি অদ্ভুত দেখাচ্ছে। সূর্যলোক দীপ্ত বাড়িগুলোতে প্রাণের কোনো সাড়া নেই, সব বাড়িরই দৌড় জানলা বন্ধ করা ভিতর থেকে শক্ত করে। অত দুঃখেও হাসি পায় কেম্পের। 2 দিন আগে কেম্পই তো কর্নেল এডিকে পরামর্শ দিয়েছিলেন যাতে সব বাড়ি এইভাবেই বন্ধ রাখা হয়। আজ এডি আর বেঁচে নেই, অদৃশ্য মানবের জিঘাংসার বলি হয়েছেন তিনি। এ জানে তার পরবর্তী বলি হয়তো কেম্প নিজেই। এইবারে শহর পড়ছে চোখে। উপর পাহাড় থেকে সমুদ্র চোখে পড়ছিল দিগন্ত রেখায়, এখন তা দেখা যাচ্ছে না আর। লোকজনের সাড়া মিলছে একটু একটু। ওই মোড়টা ঘুরতে পারলেই জলি ক্রিকেটার্স, ওইখানে পৌঁছতে পারলে সাহায্য পাওয়া যেতে পারে, আর ওখান থেকে থানাও তো দূর নয়। কিন্তু হঠাৎ পিছন থেকে ওটা পায়ের শব্দ না। কেম্প আর পিছনে ফিরে তাকাবার সাহস করলেন না, দরকারও বুঝলেন না। ছুট লাগালেন প্রাণপণে। আগে আগে কেম্প, আর পিছনে আসছে অদৃশ্য মানুষ।
ছুটতে ছুটতে মোড় পেরিয়ে এলেন কেম্প। ট্রাম লাইনের শুরু এইখানেই। অনেক লোক উঠছে, নামছে অনেক লোক। তারা দেখলো ছুটন্ত কেম্পকে। কেউ কেউ চিনল তাকে। অবাক হয়ে তারা তাকিয়ে রইল তার ধাবমান মূর্তির দিকে। তার পিছনে যে ধাবমান অন্য একজনও আছে তা তো আর তারা দেখতে পাচ্ছে না। অদৃশ্য মানব সম্পর্কে পুলিশের হুঁশিয়ারির কথা তারা জানে, কিন্তু চট করে সেই হুঁশিয়ারির সঙ্গে মাননীয় ডাক্তার কেম্পের এই অতি দ্রুত ধাবনের কোনো যোগাযোগ তারা আবিষ্কার করতে না পেরে থাকে যদি। খুব বেশি দোষ কি তার জন্য দেওয়া যায় তাদের? ছুটতে ছুটতে জলি ক্রিকেটার্স পার হয়ে গেলেন কেম্প। তখনও তার পিছনে অদৃশ্য মানবের পদধ্বনি। থানা ওই সম্মুখে, কিন্তু থানার আশ্রয় নেবার কোনো কল্পনা তখনও পর্যন্ত কেম্পের মাথায় নেই। বলতে গেলে কল্পনা জাতীয় কোনো কিছুই তার মাথায় নেই। একমাত্র চিন্তা যা মগজ জুড়ে আছে তা হলো এই যে ছুটতে হবে, ছুটতে হবে প্রাণপণে, যাতে গ্রিফিন তাকে ধরতে না পারে। তাই তিনি ছুটেই চললেন দূরে, আরো দূরে। সম্মুখে একদল নাবিক তাদের ভিতর দিয়ে ছুটে যাচ্ছেন। কে যেন ঠাট্টা করে চেঁচিয়ে উঠল, ভদ্রলোকে তাড়া দেখে মনে হচ্ছে যেন বাঘে তাড়া করে যোগে। আরে বাঘে বা অদৃশ্য মানবে। হঠাৎ বিদ্যুতের ঝিলিক কেম্পের দিশেহারা মগজে। ঠিক ঠিক, এদের থেকে তো সাহায্য পাওয়া যেতে পারে। তিনি এক মুহূর্ত দাঁড়িয়ে পড়লেন। অদৃশ্য মানবী বটে, অদৃশ্য মানবী বটে। ধরলে বলে আমায়, ধরলেই খুন করবে আমাকে। আর সেই মুহূর্তে তার গলাটা পিছন থেকে টিপে ধরল অদৃশ্য মানব, আর অন্য হাতে এক প্রচন্ড ঘুষি বসিয়ে দিল তার ডান পিঠে। গোটা দুই টাল খেয়ে একটু দূরে গিয়ে আছড়ে পড়লেন কেম্প। কিন্তু পুলিশের হুঁশিয়ারির কথা তো মনে আছে না গরিবদের? কেম্পের আর্ত চিৎকার শুনি তারা সতর্ক হয়ে যায়। এইবার তারা কেম্পকে পড়ে যেতে দেখলো টাল খেয়ে খেয়ে। আততায়ীকে দেখা যাচ্ছে না, কিন্তু সেই অদৃশ্য মানব ছাড়া অন্য কে আর আক্রমণ করবে কেম্পকে? অতএব কে যেন একজন হুঙ্কার দিয়ে উঠল, ঘিরে ফেলো দুশমনকে। আরে হ্যাঁ, দেখা যাক আর না যাক, ওকে খতম করতেই হবে এবার। হেঁকে উঠল কয়েকজন। নাবিকদের মধ্যে লম্বা চওড়া পালোয়ান ছিল একজন। কোথা থেকে একখানা কোদাল সে বাগিয়ে এনেছে চটপট। এক দোকান থেকে বেরিয়ে এলো বদমেজাজি এক দোকানি, হাতে মোটা লাঠি তার। কেমন অদৃশ্য সেই খুনিটা, দেখে নিচ্ছি এইবার। চারিদিক থেকে নর নারী আরো অনেকে ছুটে আসছে। ঘুষি বাগানো পুরুষদের হাত, মেয়েদের রসনায় অবিশ্রান্ত অজস্র অভিশাপ। ঘিরে ফেল রব বহু কণ্ঠে। সবাই গোল হয়ে ঘিরে ফেলেছে একটা স্থান, যার কেন্দ্রস্থলে মাটিতে পড়ে হাত পা ছুঁড়ছেন ডক্টর কেম্প। তিনি পড়ছেন, চিত হয়ে উঠবার চেষ্টা করছেন, তারপরে আবার পড়ছেন। অতএব তাঁর আততায়ী সেই অদৃশ্য মানুষ। কোদালধারী অনুমান করল যে কেম্পের আততায়ী অবশ্যই কেম্পের বুকের ওপর বসে গলা টিপে ধরেছে তার। দম বার করে দেবার চেষ্টা করছে প্রাণপণে। তা যদি হয়, আততায়ীর মাথাটা থাকা উচিত কেম্পের বুকের 1.5 বা 2 ফুট ওপরে। এই আন্দাজ করে সেই ক্ষুরোধার কোদাল সে চক্রাকারে ঘোরাতে লাগলো সবেগে, কেম্পের দেহের 2 ফুট আন্দাজ করে। 2 বার ঘোরাবার পরেই অদৃশ্য কণ্ঠের আর্তনাদ একটা শোনা গেল। সঙ্গে সঙ্গে রক্ত ছুটল ফিনকি দিয়ে। কোথা থেকে আসছে রক্ত সেটা চোখে পড়ছে না কারো, কিন্তু রক্তটা তো জাজল্যমান। গ্রিফিনের মাথায় কোপ লেগেছে মারাত্মক ভাবেই। সে চোখে অন্ধকার দেখছে। কেম্পের গলায় তার বজ্রপেশন শিথিল হয়ে আসছে ক্রমে। কেম্প বুঝলেন এই তাঁর সুযোগ। দেহের সব শক্তি একত্র করে তিনি দিলেন এক ধাক্কা, আর তার ফলেই তার বুকের ওপর থেকে উল্টে পড়ে গেল গ্রিফিন। এই যে সে চেঁচিয়ে উঠলেন কেম্প, নিজের পাশের খানিকটা জায়গার দিকে অঙ্গুলি নির্দেশ করে। অমনি সেই জায়গাটার উপর ঝাঁপিয়ে পড়ল জনা 4-5 লোক। চেপে ধরল একটা অদৃশ্য কিন্তু সুপুষ্ট বলবান দেহকে। যতই আহত হোক, গ্রিফিনের বাহুবল একেবারে উবে যায়নি কিন্তু তখনও। এক প্রচন্ড ধাক্কায় নিজের ওপর থেকে 2টো লোককে সে ছুঁড়ে ফেলল দূরে। বাকি 2-3 জন ভয় পেয়ে উঠে দাঁড়ালো, আর গ্রিফিন দেখল পালাবার পথ আবিষ্কার। কিন্তু দৌড়ে পালাবার আগে লগুরধারী দোকানি মারল লাঠির এক প্রচন্ড ঘা, আর সেই ঘা পড়ল গ্রিফিনের মাথায় একেবারে। সে আবার ধরাশায়ী হলো, আর এবার তার আর্তনাদ আগের চেয়েও মর্মভেদী। তখন সেই স্থানটাতেই পড়তে লাগলো লাঠির পর লাঠি।
কেম্প তখন খানিকটা ধাতস্থ হয়েছেন। আরে আরে থামো থামো থামো, লোকটাকে মেরে ফেলো না তোমরা, লোকটাকে মেরে ফেলো না তোমরা। সাজা দেবার মালিক হলেন কোর্ট, আমাদের কাজ ওকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া। আমরা ওকে পুলিশের হাতে তুলে দেব, বাস, দ্যাটস ইট। কোর্টের নাম শুনে সবাই মার থামিয়ে সরে দাঁড়ালো, কারণ ইংরেজ জাতি আইনকে সর্বাবস্থাতেই সম্মান দিতে জানে। তারা সরে দাঁড়ালো এবং কেম্প এগিয়ে এলেন। তার মনে সন্দেহ হচ্ছে যে গ্রিফিন আদৌ বেঁচে আছে কিনা এত মার খাওয়ার পরেও। যা সন্দেহ করেছিলেন দেখলেন যে তাই ঠিক। গ্রিফিনের দেহে আর প্রাণ নেই। ধীরে ধীরে অদৃশ্য মানবের অঙ্গ প্রত্যঙ্গ এখন দৃষ্টিগোচর হচ্ছে জনতার। কেউ বলছে, ওই তো পাখানা দেখতে পাচ্ছি মনে হচ্ছে, ওই তো হ্যাঁ, এই দেখো না ভাই, মুখে আবার দাড়িও আছে গো। হ্যাঁ, তাই তো ওই দেখো মাথার চুলটা দেখো, গায়ের লোম সব সাদা। হ্যাঁ, এই তো সোনালি লোমও আছে গো, সোনালি। ওই তো হাত, ওই তো মুখটা স্পষ্ট হচ্ছে। ওই তো দেখো না। এই একটা কিছু জামা কাপড় এনে চাপা দাও এর উপরে। এই একটা কিছু নিয়ে আয়। সেই যুবকের চেহারা থেকে কেম্প তাকে বহুদিনের ছেড়ে আসার সতীর্থ গ্রিফিন বলে বেশ চিনতে পারলেন। ইতিপূর্বে তার সঙ্গে কেম্পের কথা হয়েছে যথেষ্ট, কিন্তু চেহারা তো দেখতে পাননি তার। মাথার ক্ষতটা দিয়ে রক্ত ঝরছে তখনও। জলি ক্রিকেটার্স থেকে একখানা চাদর আনিয়ে কেম্প ঢেকে দিলেন হতভাগ্য গ্রিফিনের মরদেহটা। এ বিয়োগান্ত কাহিনীর পরিশিষ্ট হিসেবে একটি কথা শুধু বলবার আছে। বার্ডক থেকে বহু দূরে এক পল্লী গ্রামে একটা নতুন হোটেল গজিয়ে উঠল গ্রিফিনের মৃত্যুর কিছুদিন পরে। সেই হোটেলের সাইনবোর্ডটা অদ্ভুত। একজোড়া জুতো আর একটা টুপি শুধু আঁকা তাতে। কোনো মালিক নেই সেই জুতো টুপির। এই হোটেলের মালিক হল মার্ভেল। গ্রিফিনের যে অর্থ ছিল মার্ভেলের জিম্মায়, আদালত সেটা তাকেই দিয়েছে। তাই দিয়ে এই হোটেল সে খুলেছে। চলছে হোটেল ভালোই। অর্থ ছাড়াও গ্রিফিনের আরেকটা জিনিসের মালিকানা লাভ করেছে মার্ভেল, সেই 3খানা মোটা মোটা ডায়েরির। অবসর সময়ে তার কোনো না কোনো একখানা সম্মুখে নিয়ে নিভৃতে তার পাতা উল্টানোই মার্ভেলের কাজ। আর নানা আকারের ছবি এখানে ওখানে আঁকা দেখে মাঝে মাঝে সে শুধু বলে ওঠে, লোকটার কিন্তু বুদ্ধি ছিল খুব। এইসব আঁক যোগ কেটে সে কি বোঝাতে চেয়েছিল কেউ তার জানবে না, এখন কেউ না। গল্প পাঠের বিভিন্ন চরিত্রে যাঁরা অভিনয় করেছেন তাঁরা হলেন সার্থক, অয়ন্তিকা, জ্যোতির্ময় এবং সায়ম।